আচ্ছা সবাই খাতা নাও। আর আমরা হচ্ছে লাস্ট ক্লাস হচ্ছে স্থির তরঙ্গের যে থিওরিটা, ঠিক আছে, ওই থিওরিটা পড়ছি। আজকে আমরা ম্যাথ করবো, তো তোমরা ম্যাথ করার শুরুতে এই দুইটা ইকুয়েশন একটু লিখে নাও। হ্যাঁ, আমাদের এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা আজকে ম্যাথে লাগবে। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে এই দুইটা ইকুয়েশন প্রমাণ করছিলাম। তো ভাইয়া বলি আমাদের বইতে কিন্তু ইকুয়েশন হিসাবে এটা দেওয়া আছে বলছিলাম, তাই না ভাইয়া? তোমরা দেখবা হয়তো, কিন্তু আমরা দুইটাই মাথায় রাখবো, কারণ আমরা আজকে ম্যাথ গুলা সলভ করতে গেলেই দেখবা যে দুইটা ইকুয়েশনই লাগে। তো তোমরা খাতার শুরুতে এই দুইটা একটু লিখে রাখো স্থির তরঙ্গের সমীকরণ দিয়ে। 2π। আচ্ছা, এবার শীটে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ম্যাথ দেওয়া আছে। তো ম্যাক্সিমাম ম্যাথই একই রকম, একটু বড় ম্যাথ গুলা, তো ম্যাক্সিমাম ম্যাথই একই রকম। প্রথম যে ম্যাথটা আছে আমাদের ইসাক স্যারের বইয়ের ম্যাথ, একটু খেয়াল করো। 1 নম্বর যে কোশ্চেনটা দিছে, কোশ্চেন নাম্বার 1, এখানে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। যদিও এটা আগের টপিকের ম্যাথ, প্রথম অঙ্কটা। y ইকুয়াল হচ্ছে y নট সাইন 2π ft মাইনাস x ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। এখন খেয়াল করো তো ভাই, আমরা যে একটা তরঙ্গের সমীকরণ লিখি, y ইকুয়াল হচ্ছে a সাইন 2π বাই ল্যামডা vt মাইনাস x, বলতে এখানে যে a, এটাকে বলি বিস্তার। বলতে বিস্তার মানে অ্যাকচুয়ালি কি বলতো ভাই? y এর সর্বোচ্চ মান, তাই না? y মানে তো সরণ, সরণের যে সর্বোচ্চ মান সেটাকে বলি হচ্ছে আমরা বিস্তার। এটা একটু মাথায় রাখো। কি কারণে ভাই একটু বড় বলতেছি, আমরা যখন অগ্রগামী তরঙ্গের ম্যাথ গুলা করছিলাম, আশা করি মনে আছে, এক্স এর সাথে যে সহগটা থাকে এটা কমন নিয়ে নিতে হয়। তাহলে আমরা এখান থেকে 1/λ কমন নিয়ে নেব। y ইকুয়াল হচ্ছে y নট সাইন 2π বাই ল্যামডা, 1/λ কমন নিছি। তাহলে এখানে হচ্ছে 1/λ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে f ল্যামডা ইন্টু হচ্ছে t মাইনাস হচ্ছে x। আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। এখন তুমি কোশ্চেনটা একটু খেয়াল করো, তারা কি বলছে। এই সমীকরণটা দিয়ে বলছে মাধ্যমের কণার সর্বাধিক বেগ তরঙ্গের বেগের দ্বিগুণ। মাধ্যমের কণার সর্বাধিক বেগ তরঙ্গের বেগের দ্বিগুণ। বলতো তরঙ্গটার বেগ কত, আমরা সেটা আগে এখানে বের করছি। এই যে দেখো, বলতে এখানে ভি আছে, এখানে কত আছে ভাই? এফ ল্যামডা, মানে তরঙ্গটার বেগ হচ্ছে ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে তরঙ্গের বেগ ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তাহলে আমরা 1 আর 2 তুলনা করে বেগের মানটা বের করলাম, ভি ইকুয়াল এফ ল্যামডা। এখন বলছে কি মাধ্যমের কণার সর্বাধিক বেগ। তাহলে তোমরা ভাইরা সবাই পারবা। বলতে এই যে সমীকরণটা, এটা কিসের সমীকরণ ভাই? তরঙ্গের সরণের সমীকরণ। এটা হচ্ছে তরঙ্গের সরণের সমীকরণ, অর্থাৎ যে কণাগুলো আছে সেই কণাগুলার সরণের সমীকরণ হচ্ছে এটা। অর্থাৎ কোন কণাটা, এই যে আমরা যে তরঙ্গ আঁকি, এই যে কোন কণাটা কোথায় আছে, এই সরণের সমীকরণটা হচ্ছে এটা। তাহলে কণার সরণের সমীকরণ, কণার, তাহলে এটা হচ্ছে কণার সরণের সমীকরণ। এখন তোমার কাছে প্রশ্ন,
তাহলে কণার সরণের সমীকরণ থেকে আমাদের কণাটার বেগ বের করতে হবে। তাহলে এটা কি করা লাগবে ভাইয়া? ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে লেখা হচ্ছে এখন কণার বেগ বেগ ভি ইকুয়াল হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, বা ভি সমান সমান হচ্ছে ডি ডিটি অফ ওয়াই। ওয়াই এর মান বসাও, ওয়াই নট সাইন 2 পাই বাই ল্যামডা এফ ল্যামডা মাইনাস এক্স। এখন তুমি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, একটু হেল্প করো, খেয়াল করো, ওয়াই নট এর মতোই থাকবে। এই সাইনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, এটা হয়ে যাবে cos 2 পাই বাই ল্যামডা এফ ল্যামডা টি মাইনাস এক্স। এবার একটু খেয়াল করি, বলতো এই যে এক্স এর পরিবর্তে যে আমরা তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এখানে এই পুরা টার্মটা আরেকবার কি হবে ভাইয়া? ডিফারেন্সিয়েট হবে। তাহলে এই পুরা টার্মটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো, তাহলে কত আসবে ভাইয়া বলতো ভাইয়া? এই পুরাটাকে যদি ডিফারেন্সিয়েট করো, 2 পাই বাই ল্যামডা শুরুতে আছে, আর এখান থেকে এটা আবার ডিফারেন্সিয়েট যদি করো, তাহলে কত আসবে ভাইয়া? এফ ল্যামডা। তাহলে এই ল্যামডা ল্যামডা কাটা থাকবে, কত? 2 পাই এফ থাকবে। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখানে কাটো, ওয়াই ইকুয়াল হচ্ছে 2 পাই এফ ওয়াই নট ইন্টু হচ্ছে cos 2 পাই বাই ল্যামডা এফ ল্যামডা টি মাইনাস এক্স। এখন ভাই তোমরা একটু বাইরে হেল্প করো, সেটা হচ্ছে এখানে যখন ওয়াই ছিল, এই মানটাকে তুমি বলছো ওয়াই এর ম্যাক্সিমাম মান, তাই না ভাই? এটাকে বলছো ওয়াই এর ম্যাক্সিমাম মান। তাহলে তোমরা এবার বাইরে একটু হেল্প করো তো, সরি এই জায়গায় ভি আছে, তাহলে এই জায়গায় ভি আছে, তাহলে বলতো এটা কি ভি এর ম্যাক্সিমাম মান, তাই না ভাই? এটা হচ্ছে আমাদের ভি এর ম্যাক্সিমাম মান। তাহলে আমরা যদি লেখো, সুতরাং সর্বোচ্চ বেগ, এটা কেন ম্যাক্সিমাম মান আরেকবার বুঝবে, বলতো কজ যখন ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে 1 বসায় দাও, কজের ম্যাক্সিমাম মান তো 1, তাহলে বলতে এটা ভি এর ম্যাক্সিমাম মান চলে আসবে। তাহলে আমরা যদি এখানে লেখো, সুতরাং সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান সমান হচ্ছে 2 পাই এফ ওয়াই নট, 2 পাই এফ ওয়াই নট। এখন ভাই তুমি খেয়াল করো তো, আমাদেরকে প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে দেখো, প্রশ্নে কি বলছে? বলা হচ্ছে মাধ্যমের কণার সর্বাধিক বেগ তরঙ্গের বেগের দ্বিগুণ, মানে সর্বোচ্চ বেগ যেটা আছে ভি ম্যাক্স, এটা হচ্ছে তরঙ্গের বেগের দ্বিগুণ। তরঙ্গের বেগ কই বের করছিলাম আমরা? এই যে তরঙ্গের বেগটা আমরা জানি এফ ল্যামডা, তাহলে 2 এফ ল্যামডা। তাহলে ভি ম্যাক্স এর মানটা বসায় দাও, 2 পাই এফ ওয়াই নট সমান সমান হচ্ছে 2 এফ ল্যামডা। তাহলে আমাদের এখানে কাটাকাটি করো ভাইয়া, 2f কাটা, তাহলে এখানে পাই ওয়াই নট সমান সমান হচ্ছে ল্যামডা। তাহলে সুতরাং ল্যামডা ইকুয়াল হচ্ছে পাই ওয়াই নট। তো এটা হচ্ছে উদাহরণে অঙ্কটা তোমাদের বইয়ে যেভাবে করা আছে ভাই ওইভাবে করে দিলাম। তুমি চাইলে এটা আরেকটু সহজও করতে পারো। কিভাবে বলতে, আমরা তোর পর্যাবৃত্ত গতি অধ্যায়ে পড়ছিলাম ভিম্যাক্স ইকুয়াল কত ছিল বলতে ভাই? এ ওমেগা। বলতে এখানে এ মানে কি? এটা না বিস্তার। তাহলে এখানে ভাইয়া যদি ওয়াই নট লেখো, আর ওমেগা মানে কত ভাইয়া? 2 পাই এফ। দেখো সরাসরি লাইনটাই চলে আসছে, বুঝছি ভাই? তাহলে তুমি চাইলে এভাবেও করতে পারো। প্রথমে উদাহরণে যেমনি অঙ্কটা করছে ভাই ওইভাবে বুঝাই দিছি, পাশে একটু লিখে রাখো বিকল্প লিখে, যে তুমি এভাবেও ভিম্যাক্সটা বের করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এক জায়গায় লিখে রাখো, তাহলে তুমি এইভাবেও ভিম্যাক্সটা বের করে নিয়ে আসতে পারো।
আচ্ছা, এবার সেকেন্ড ম্যাথটা আসো, 2 নাম্বার যে ম্যাথটা আছে। কোশ্চেন নাম্বার 2 খেয়াল করো, আমাদেরকে বলছে দুই প্রান্ত আটকানো। এই যে ভাইয়া বলছিলাম যে আমাদের বইয়ের থিওরি একটা আলোচনা করা হইলো, আমাদের কিন্তু দুই টাইপের ম্যাথে আসে। দেখো এখানে বলছে দুই প্রান্ত আটকানো, বলতো তাহলে এই যে এখানে ভাই এই কোশ্চেন গুলো লিখে রাখছে, আমরা যে গতদিন পড়ছি, বলতো কোনটা ইউজ হবে? লাস্টেরটা না, দুই প্রান্তই কিন্তু ক্লোজ বলে দিছে। তাহলে দুই প্রান্ত আটকানো 72 সেন্টিমিটার দীর্ঘ একটা তরঙ্গের কম্পনের সমীকরণ। তাহলে বলতো একটা আবদ্ধ অংশের মধ্যে কম্পন হচ্ছে, তাহলে সেটা অবশ্যই কি হবে ভাই? স্থির তরঙ্গ। এবং সমীকরণটা দেখো, সাইন কস দুইটা দিয়ে দেখো তো, স্থির বলতো আমাদের অগ্রগামী তরঙ্গে হয় সাইন ছিল কিংবা কস ছিল, কিন্তু স্থির তরঙ্গে সাইন কস দুইটাই থাকে, তাই না ভাই? তার মানে একটা স্থির তরঙ্গের সমীকরণ দিয়ে দিছে। দেওয়া আছে স্থির তরঙ্গের সমীকরণ। আর স্থির তরঙ্গের সমীকরণটা দিয়ে দিছে y ইকুয়াল হচ্ছে 5 sin πx বাই 12 cos 48 πt। এবার ভাই একটু মনোযোগ দাও, বলতো কোশ্চেনে যেহেতু দুই প্রান্ত ক্লোজ বলছে, একটু হিসাব রাখো। দেখো তো ভাইয়া, যখন আমাদের দুই প্রান্ত ক্লোজ হয়, সাইন যেটা থাকে সেটার সাথে কি থাকে? এক্স, আর কজের সাথে থাকে কি? টি। দেখো তো এখানে তাই আছে, দেখো সাইনের সাথে আছে এক্স আর কজের সাথে আছে কি ভাইয়া? টি। এখন আসলে আমাদের এই প্রশ্নটা চাইছে কি, বলা হচ্ছে এখানে এক্স ও ওয়াই সেন্টিমিটারে এবং টি সেকেন্ডে প্রকাশিত। ক নাম্বার বলছে এক্স ইকুয়াল 4 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুর সর্বোচ্চ সরণ। একটু আগে আমরা বুঝাইছি সর্বোচ্চ সরণ মানে কি ভাইয়া? বিস্তার। তার মানে তোমাকে বিস্তার জিজ্ঞেস করছে, যখন এক্স এর মান 4, এই তরঙ্গটার বিস্তার জিজ্ঞেস করছে। থিওরি পড়ানোর সময় তোমাদেরকে ভাইয়া বলছিলাম স্থির তরঙ্গের সমীকরণে টি যুক্ত যে ফাংশনটা আছে ওইটা ছাড়া বাকি পুরাটাই কি বলতো ভাইয়া? বিস্তার। ওইটা ছাড়া বাকি পুরাটাই হচ্ছে বিস্তার। তাহলে তুমি ভাইরা বলো তো ভাইয়া, এই হচ্ছে আমাদের টি যুক্ত অংশটা, এটাও একটু হালকা করে বক্স করে দাও। তাহলে এইটা ছাড়া যে অংশটা আছে অর্থাৎ এই অংশটা, বলতে এই পুরাটাই কি হবে বলতে হয়? বিস্তার। তাহলে এটা মাথায় রাখবা, এটা হবে হচ্ছে বিস্তার। আরেকবার ভাই লিখে দিচ্ছি, টি যুক্ত ফাংশন ব্যতীত সম্পূর্ণ অংশ হবে বিস্তার। টি যুক্ত ফাংশন ব্যতীত সম্পূর্ণ অংশ হবে হচ্ছে বিস্তার। তাহলে আমরা যদি এখান থেকে লিখি, সুতরাং কণা বলছে না, কি বলছে ওইটাই লিখি। কার সর্বোচ্চ বিস্তার? হ্যাঁ, এক্স ইকুয়াল 4 দ্রুত অবস্থিত বিন্দু সর্বোচ্চ সরণ। আচ্ছা লেখো, সুতরাং সর্বোচ্চ সরণ বা বিস্তার, সর্বোচ্চ সরণ বলতে বোঝা হচ্ছে বিস্তার, সমান সমান হচ্ছে 5 sin πx ডিভাইডেড বাই হচ্ছে 12। এখন তুমি ভাইয়া হেল্প করো তো ভাইয়া, এই সর্বোচ্চ সরণটা তুমি তখনই বের করতে পারবা যখন এখানে এক্স এর মান জানবা, তাই না ভাই? এই কারণে ম্যাথটাতে দেখো এক্স এর মান বলে দিচ্ছে তোমারে, কয় সেন্টিমিটার বলছে? 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এক্স এর মান বসাব। তাহলে এখানে আসবে হচ্ছে 5 sin পাই ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 12, তাহলে হচ্ছে 5 sin π/3। ক্যালকুলেটর একটু দেখো কত আসে, 4.33 সেন্টিমিটার। তো মেইন যে কোশ্চেন ভাইয়া, মেইন কোশ্চেনে কিন্তু এই বিস্তার শব্দটা বলে না ভাইয়া, ওটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, বুঝছো ভাইয়া? তোমার মাথায় রাখতে হবে তরঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ যে সরণ, ওই সর্বোচ্চ সরণটাকে আমরা বলি কি ভাইয়া? বিস্তার। আসো পরের কোশ্চেনটা আসো।
এখন বলো তো ভাইয়া, পরের কোশ্চেনটার আগে ভাইয়া এখানে একটু বুঝাই। এই হচ্ছে আমাদের তারটা, তো টোটাল তারটার এই দুই প্রান্তের দিকে খেয়াল করি। তাহলে আমরা জানি এই দুই প্রান্তে হচ্ছে তোমার কি বিন্দু হয় বলতো ভাই? নিঃস্পন্দ বিন্দু হয়। এখন তুমি যদি এখানে তরঙ্গটা আঁকো, তোমরা আঁকার দরকার নাই ভাইয়া, জাস্ট বোঝানোর জন্য একটু দেখাই। আমরা মনে করো তরঙ্গটা আঁকলাম এখানে। এখন বলো তো ভাই, এখানে নিঃস্পন্দ বিন্দু গঠিত হয়েছে, তোমাকে মেবি এইটা বের করতে বলছে যে কতগুলা নিঃস্পন্দ বিন্দু এখানে আছে। প্রশ্নটা পড়ে দেখো কি বলছে খ নাম্বারে। তার বরাবর নিঃস্পন্দ বিন্দু গুলা কোথায় অবস্থিত? ভাইয়া তাহলে তাদের পজিশনটা ফাইন্ড আউট করতে বলছে, তাহলে পজিশন কতগুলো আছে আমরা এখানে খুঁজে খুঁজে বের করতে হবে এখন নিঃস্পন্দ বিন্দু, বুঝছো ভাইয়া? তাহলে আসো আমরা যদি এটা বের করতে চাই, খ নাম্বার, বিস্তার বিস্তার এ ইকুয়াল হচ্ছে 5 sin পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 12। দেখো ওই যে ভাইয়া বলছি এই টপিকের ক্যালকুলেশন গুলা শিখা লাগবে, এই যে এখন এই যে তোমার ক্যালকুলেশন করা লাগবে। বলতো তোমাকে কোন পজিশন খুঁজে বের করতে বলছে ভাইয়া? বলতো নিঃস্পন্দ বিন্দুগুলোর অবস্থান। তাহলে নিঃস্পন্দ বিন্দুগুলোর অবস্থান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা পড়ছি থিওরিতে নিঃস্পন্দ বিন্দুর জন্য তোমার বিস্তার এ এর মান কত হইতে হবে? 0, মিনিমাম বিস্তার হইতে হবে, তাই না ভাই? তাহলে নিঃস্পন্দ বিন্দু গঠনের শর্ত, নিঃস্পন্দ বিন্দু গঠনের শর্ত, বিস্তার এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 5 sin পাই এক্স বাই 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করলাম, sin পাই এক্স বাই 12 ইকুয়াল হচ্ছে 0, বা পাই এক্স বাই 12 ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 0। এখন থিওরি পড়ানোর সময় ভাইয়া এগুলা মনে রাখার জন্য ভাইয়া তোমাদেরকে লিখে দিছিলাম। তো সাইন ইনভার্স 0 কত লিখছিলাম? এন পাই সম্ভবত, দেখো সাইন ইনভার্স 0 এন পাই লিখছিলাম, তাই না? এন পাই। তাহলে ভুলে গেলে আরেকবার লিখে দিচ্ছি ভাইয়া, এগুলো মনে রাখতে হবে ভাইয়া, নাহলে এই মানগুলো বের করতে পারবে না। সাইন ইনভার্স 0 মানে হচ্ছে এন পাই, এন এর মান হবে 0 1 2 ডট ডট ডট। হ্যাঁ, আরেকবার লিখে রাখো পাশে। তাহলে আমরা এখান থেকে এখানে লিখতে পারি পাই এক্স বাই 12 সমান সমান, এখানে দেখো 0 বসাইলাম, তাহলে আসবে হচ্ছে পাই, সরি 0, তাই না? 0, তারপর 1 বসাইলাম, আসবে হচ্ছে পাই, 2 বসাইলাম 2 পাই, তারপর হচ্ছে 3 বসাইলাম 3 পাই, এভাবে ডট 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 দিলাম। তাহলে এখান থেকে খেয়াল করো পাই দ্বারা কাইটা দাও সবগুলোকে, তাহলে এক্স বাই 12 সমান হচ্ছে 0 1 2 3 4 5 6 7 ডট ডট ডট। এবার 12 দ্বারা গুণ দাও ভাই, এক্স ইকুয়াল হচ্ছে 12 0, তারপর হচ্ছে 12 36 48 72, 7 12 কত? 84 নাকি ভাই? 84। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, ভাইয়া বললাম এই অ্যান্সারটা বাদ চলে যাবে, বুঝো কিনা? বলতে আমাদের যে টোটাল তারটা, টোটাল তার এটার দৈর্ঘ্য বলে দিছে কত মিটার? 72 সেন্টিমিটার। তাহলে আমাদের 72 সেন্টিমিটারের মধ্যে হচ্ছে আমাদের বিন্দুগুলা থাকবে, বুঝছো ভাইয়া? এবার তুমি একটু খেয়াল করো তো, আমরা যেটা প্রমাণ করছি এবার বাস্তবের সাথে মিলো। বলতে একদম 0 পজিশনে নিঃস্পন্দ বিন্দু, এদিকে ভাইয়া পরে লেখো, এই দেখো 0 পজিশনে নিঃস্পন্দ বিন্দু। আবার একদম লাস্ট পয়েন্ট মানে কত? 72, দেখো 72 কত বিন্দু আছে ভাইয়া? নিঃস্পন্দ বিন্দু আছে, বুঝছো ভাইয়া? তাহলে লেখা হচ্ছে সুতরাং, এটা আর লেখার দরকার নেই, 84 কাইটা দাও। হ্যাঁ, তাহলে লেখা হচ্ছে সুতরাং নিঃস্পন্দ বিন্দুর অবস্থান, স্পন্দ বিন্দুর অবস্থান 0 12 0 12 সেন্টিমিটার, তারপর 36 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার,
তারপর হচ্ছে 60 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার। 24 কি কই গেল? একটা আসবে তো, লেখো না কেন, 12 দুগুণে 24, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা আসবে 24 সেন্টিমিটার। তাহলে এই পজিশন গুলাতে হচ্ছে আমরা নিজ স্পন্দবিন্দু গুলা পাবো। তাহলে বলতে এই টাইপের প্রশ্নে এটাও জিজ্ঞেস করে যে কয়টা নিজ স্পন্দবিন্দু পাবা, বলতে একই হিসাব না? তাহলে কয়টা আসছে গণত ভাই? 1 2 3 4 5 6 7, মানে প্রশ্ন একই দুই ভাবে আসে যে কতগুলা নিজ স্পন্দবিন্দু গঠিত হবে কিংবা কতগুলা সুস্পন্দবিন্দু গঠিত হবে। তখন এই যে এখান থেকে গণে বলে ফেলতে পারবা কয়টা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, গ নাম্বার কি চাইছে? বলছে এক্স ইকুয়াল 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার বেগ কত যখন টি ইকুয়াল হচ্ছে 0.5 সেকেন্ড। তো তোমরা স্থির তরঙ্গের সমীকরণটা লেখো। গ নাম্বারে দেওয়া আছে, দিয়ে যে সমীকরণটা দেওয়া আছে ওইটা লেখো। গ নাম্বার দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে 5 sin পাই এক্স বাই 12, তারপর হচ্ছে cos 48 পাই টি। এই হচ্ছে আমাদের স্থির তরঙ্গের সমীকরণটা দিছে। তো একটু আগে 1 নাম্বার ম্যাথটা করার সময় ভাইয়া বলছিলাম, বলতে এখানে যে সমীকরণটা টোটালটা তো আমরা বলি স্থির তরঙ্গের সমীকরণ, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করে? সরণ। তাহলে তোমার বেগ বের করতে বলছে, তাহলে পুরো রাশিটাকে কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন। তাহলে লেখা হচ্ছে এখন বেগ v ইকুয়াল হচ্ছে dy ডিভাইডেড বাই হচ্ছে dt, বা d dt অফ y এর মানটা বসাও 5 sin পাই এক্স বাই 12 cos 48 পাই টি। তাড়াহুড়ার দরকার নেই, একটা মনোযোগ দিই। বলতে এখানে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা শুধুমাত্র এই রাশিটা ডিফারেন্সিয়েট হবে, বুঝো কিনা? শুধুমাত্র এটা ডিফারেন্সিয়েট হবে, কারণ কি এখানে ভেরিয়েবলটাকে টি, আর এখানে তো আছে এক্স, তার মানে এই পুরো অংশটা তো হচ্ছে এক্স, তাহলে এটা এখানে বিস্তার ধ্রুবক হিসাবে কাজ করবে, তাহলে এটাকে এটা ডিফারেন্সিয়েট করতে পারবে না। তাহলে এটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও, 5 sin পাই এক্স বাই 12 ডট cos কে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আসবে মাইনাস sin 48 পাই টি। এবার ভাই একটু হেল্প করো, এখানে ভেতর থেকে আরো কত বের হয়ে আসবে? 48 পাই, 48 পাই। এখন তুমি ভাইয়া প্রশ্নে দেখো তোমাকে এক্স এর মান বলে দিছে, টি এর মানও বলে দিছে। এক্স এর মান কত বলছে? 12। হ্যাঁ, তাহলে এখানে বসাও 5 sin পাই ইন্টু 12 বা 12 মাইনাস 48 পাই sin 48 পাই ইন্টু হচ্ছে 0.5। ভাই ওই টি এর মান না দিলেও এই অঙ্কটা করে ফেলা যেত। কি কারণে ভাইয়া? এদিকে দেখো তো ভাইয়া, 12 12 কাটো, এখানে কত থাকে? সাইন 180, আর সাইন 180 মানে 0, তাহলে পুরো রাশিটা একসাথে কি হয়ে যাবে? 0। পাশে অ্যান্সার আছে, মিলাও সবগুলো। 0 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, 3 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাতে দেখো, বলা হচ্ছে একটি সুতায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে যে স্থির তরঙ্গ সৃষ্টি হয় তার সমীকরণ দিয়ে দিছে। এখানে এক্স ও ওয়াই সেন্টিমিটারে এবং টি সেকেন্ডে প্রকাশিত। বলা হচ্ছে তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার ও বেগ নির্ণয় করো। তারপরে বলছে দুটি পরপর নিজ স্পন্দবিন্দুর দূরত্ব বের করে। এটা সহজ, আমরা জানি দুইটা সুস্পন্দবিন্দু আর দুইটা নিজ স্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? λ/2। এটা আমরা সহজ। আগে একটা জিনিস ভাইয়া বুঝাই তোমাদেরকে, বলতো ভাইয়া এখানে যে আমরা ইকুয়েশনটা লিখে রাখছি ভাইয়া স্থির তরঙ্গের, এই ইকুয়েশন গুলোর ভিতরে কয়টা ইকুয়েশন আছে ভাই? দুইটা কিন্তু আছে, তাই না ভাই? এখন কোন দুইটা ইকুয়েশন আছে? একটা জানি তো আমরা, এটা y ইকুয়াল হচ্ছে a sin 2π/λ vt মাইনাস এক্স, আর আরেকটাকে y ইকুয়াল a sin 2π/λ
ভিটি প্লাস এক্স। এখন খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে বলতে এই যে এটা আছে, সবাই ভাই প্লিজ এই লাইনটা বুঝো একটু। এখানে যে এটা আছে, দুইটা তরঙ্গেরই বিস্তার সমান, আমরা সংজ্ঞায় দেখবা বলা আছে স্থির তরঙ্গের। এখন তুমি খেয়াল করো তো, এই জায়গায় দেখো কত আছে ভাই, 2a। তাহলে এই 2 এর মাঝখানে যে এটা আছে, এটাই হচ্ছে দুইটা তরঙ্গের বিস্তার। বুঝছো কি বলছো ভাই? দেখো তো, তোমাকে বলছে না এটা, দেখো কি বলছে, যে প্রত্যেকটি তরঙ্গের বিস্তার বের করো। এটা বলে অনেকে ভাবতে পারে যে দুইটা অ্যান্সার মনে হয় আসবে, কিন্তু অ্যান্সার আসবে কয়টা বলতে হয়? কারণ কি, দুইটারই জন্য এ এর মান কি সেম। আর এই যে স্থির তরঙ্গে যে এটা আছে, এটাই হচ্ছে ওই যে দুইটা তরঙ্গ ছিল, ওই দুইটা তরঙ্গের প্রত্যেকের বিস্তার। বুঝছো ভাই? তাহলে আসো আমরা দেওয়া আছে দিয়ে এই কোয়েশ্চেনটা লেখো। দেখো এটা রিটেন এক্সামের কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন নাম্বার 3। দেওয়া আছে, আমরা যদি এই কোয়েশ্চেনটা লিখি, y ইকুয়াল হচ্ছে 5 sin pi x by 3 cos 40 pi t। এবার তোমরা ভাই একটু হেল্প করো। এটা তো আমরা জানি স্থির তরঙ্গের সমীকরণ, তারা দিয়ে দিছে, সরি আমরা কোনটা জানি। এখন তোমাকে কম্পেয়ারে যেতে হবে, তুমি কোনটা লিখবা বলতো? আমরা কি উপরেরটা লিখবো না নিচেরটা লিখবো ভাই? কেন উপরেরটা লিখবো বুঝে বলো। বলতো এখানে এক্স আছে কোন রাশির সাথে, দেখতেই তো পাচ্ছ। কার সাথে আছে? সাইনের সাথে। তাহলে সাইনের সাথে এক্স আছে কোনটাতে? নিচেরটাতে আছে, তাই না ভাইয়া? তাহলে লেখা হচ্ছে, আমরা জানি y ইকুয়াল হচ্ছে -2a sin 2 পাই বাই ল্যামডা, ল্যামডা ইন্টু হচ্ছে এক্স cos 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ভিটি। তাহলে এটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে। তাহলে ভাইয়া 1 আর 2 যদি তুলনা করো, ভাই একটু খেয়াল করো, এখানে আছে -2a আর এখানে আছে 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি -2a ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখান থেকে আসবে হচ্ছে a ইকুয়াল হচ্ছে -5/2 বা a ইকুয়াল হচ্ছে -2.5 সেন্টিমিটার। সুতরাং প্রতিটি তরঙ্গের বিস্তার, প্রতিটি তরঙ্গের, তোমরা ভাইরা একটু হেল্প করবা, অ্যান্সার কি মাইনাস হবে না মাইনাস ছাড়া হবে? একটু বুঝে বলো তো ভাই, অ্যান্সার কি মাইনাস হবে না মাইনাস ছাড়া হবে? মাইনাস ছাড়া। মাইনাসটা কি বোঝা যাচ্ছে? বিস্তার উপরেও থাকতে পারে প্লাসে, বিস্তার নিচেও থাকতে পারে মাইনাসে। তাহলে বিস্তারটা কত, মানে সরণটা কত, দূরত্বটা কত, তাই না ভাই? তাহলে বিস্তার 2.5 সেন্টিমিটার। কি কি চাইছে? বিস্তার ও বেগ, আচ্ছা হ্যাঁ। দুইটা তরঙ্গ থাকে না, একটা উপরে থাকে একটা নিচে থাকে না? তাহলে তো মনে নাই, একটা প্লাস হইতে পারে একটা মাইনাস হইতে পারে, তো আমরা তো দুইটাই হয়, আমরা সবসময় অ্যান্সার প্লাসটাই লিখবো আর কি। আচ্ছা এরপরটা দেখো কি বলছে জানো, বেগ বের করে, এইদিকে এইদিকে খেয়াল করো। আমরা যদি বেগ বের করতে চাই ভাইয়া, এখানে খেয়াল করো, এই জায়গায় আছে, এটার এটা কম্পেয়ারে যাব, কিন্তু এটার এটা যখন কম্পেয়ারে যাবে একটু হালকা ঝামেলা আছে, বলতে পারবা কি ভাইয়া? বলতো তুমি কি ভি এর মানটা বের করতে পারবা যতক্ষণ না ল্যামডা না জানবো? না। তাহলে আমরা আগে এই জায়গা থেকে ল্যামডা বের করে নিই, যে 2 পাই বাই ল্যামডা, এটার জায়গায় আছে কত ভাইয়া? π/3। তাহলে লেখা হচ্ছে আবার 2 পাই বাই ল্যামডা সমান সমান হচ্ছে π/3। তাইলে পাই পাই তোমার কাটা, পাই পাই যদি কাটি তাহলে আমাদের ল্যামডা সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের ল্যামডার মানটা আসলো, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাইলাম হচ্ছে 6 সেন্টিমিটার। এইবার ভাইয়া তুমি কম্পেয়ার যায় যে বেগের টার্মটা 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি, 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি, এটা হবে কার সমান ভাইয়া? 40 পাই। তাহলে লেখা হচ্ছে আবার আবার 2 পাই বাই ল্যামডা ডট ভি সমান সমান হচ্ছে 40 পাই। তাহলে পাই পাই কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 2 ভাগ ল্যামডা
ডট ভি সমান সমান হচ্ছে 40। এই যে ভাই এইটা বুঝাইছি যে তুমি বেগ বের করতে তোমার তো ল্যামডা লাগবে, ওই কারণে আমরা আগে ল্যামডা বের করে নিছি। তাহলে এখানে বসাও 2/6, ভি ইকুয়াল হচ্ছে 40। তাহলে এটা কাটলে 3 3 4 12, দেখো তো অ্যান্সারটা 120 কিনা, 120 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটা ছিল আমাদের ক নাম্বার অঙ্কটা। খ নাম্বার সহজ দিতে হবে, খতে ঝামেলা নেই। এটা ছিল ক। আর খতে বলছে দুইটা নিজ স্পন্দবিন্দু দূরত্ব বের করতে, পরপর দুটি নিজ স্পন্দবিন্দুর দূরত্ব সমান সমান হচ্ছে λ/2। 6/2 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা 3 নাম্বার, এবার আমরা ঢাকা দিনাজপুর। 4 নাম্বার দিনাজপুর 2015 যে সৃজনশীলটা আছে এটা একটু খেয়াল করো। আচ্ছা তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, দুইটা তরঙ্গ দেওয়া আছে, সব একটু খেয়াল করো। হ্যাঁ, দুইটা তরঙ্গের ইকুয়েশন দেওয়া আছে, তোমরা বুঝতে পারতেছো আশা করি। দেখো একটা তরঙ্গ দেখাচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে, ওইটার জন্য সমীকরণটা মাইনাস দিয়ে লিখছে মাঝখানে দেখো। আর আরেকটা তরঙ্গ দেখাচ্ছে ভাইয়া, সেটা ডান থেকে বামে আসতেছে, ওটার জন্য ইকুয়েশনের মাঝখানে দেখো সেম জিনিসই লিখছে কি দিয়ে ভাইয়া, প্লাস দিয়ে। ক নাম্বারে বলা হচ্ছে প্রথম তরঙ্গটির বেগ নির্ণয় করো। আসলে দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4, দিনাজপুর 15। আর এই অধ্যায়ের কোশ্চেন গুলো আগের কোশ্চেনই হবে, কারণ তোমরা জানো 19-এর পর থেকে এটা আর সিলেবাসে ছিল না। তো দিনাজপুর 15 দেওয়া আছে। ক নাম্বারে আসি আমরা। দেওয়া আছে, এটা প্রথম টপিকের অঙ্ক তাই না ভাই? ক নাম্বারটা y ইকুয়াল হচ্ছে 0.1 সাইন 20 পাই টি মাইনাস 20 π/17 ইন্টু হচ্ছে x। এটা মনে হয় প্রথমটা 200, ভাই একটু ঠিক করে লেখো, 200 পাই টি, 200 পাই টি। এবার তোমরা ভাইরা একটু হেল্প করবা। অগ্রগামী তরঙ্গের ম্যাথগুলা যখন ভাইয়া তোমাদেরকে করাইছিলাম, এখানে একটা নিয়ম লিখে দিছিলাম, সেটা মনে আছে না ভাই? যে আমাদের এক্স এর সাথে যা থাকবে পুরোটা আমরা কমন নিয়ে নিব। তাহলে এখানে 20 π/17 এটা আমরা কমন নিয়ে নিই, বা y ইকুয়াল হচ্ছে 0.1 সাইন 20 π/17। এখন কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 200 পাই টি এটাকে ভাগ করবা কত দ্বারা? 20 π/17 দ্বারা। তাহলে কাটলে দেখো পাই পাই কাটা যাবে, 0 0 কাটা যাবে, 10, আর এটা উপরে উঠে যাবে 170। তাহলে এটা আসবে 170t মাইনাস এক্স। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। কি বের করতে বলছে ভাই? বেগ। তাহলে তো বের হয়ে গেছে তাই না ভাইয়া? 1 আর 2 যদি কম্পেয়ার করে, বেগের মান হচ্ছে 170। তাহলে লেখা হচ্ছে 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে v ইকুয়াল হচ্ছে, এটা দেখা যাবে, v ইকুয়াল হচ্ছে 170 মিটার পার সেকেন্ড। তো এটা ছিল ভাই আমাদের প্রথম পার্টের প্রশ্ন, মানে অগ্রগামী তরঙ্গের কোশ্চেন। আর খ নাম্বারটা হচ্ছে তোমার স্থির তরঙ্গের কোশ্চেন। দেখো খেয়াল করো, ওই যে ভাইয়া বলছি প্রমাণগুলো কেন শিখতে হবে, যে একটা অঙ্ক দেখছে যে আরেকটা খেয়াল করো। তারা বলছে যে তরঙ্গ দুইটা যদি একটা আরেকটার উপর আপতিত হয়, দেখো এখানে বলছে উদ্দীপকের তরঙ্গদ্বয়ের মধ্যে উপরিপাতনের ফলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হবে। মানে এই যে দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে আসতেছে, দুইটার বিস্তার সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম, আপতিত হলে কি ঘটবে। তুমি যদি লিখে দাও স্থির তরঙ্গ সৃষ্টি হবে, ভাই 4 মার্কের ম্যাথ, তাহলে তো নাম্বার দিবে না। তোমাকে গাণিতিক ভাবে প্রমাণ করতে হবে এটা স্থির তরঙ্গের সমীকরণ।
আর একটা সমীকরণকে, একটা ইকুয়েশনকে কখন আমরা স্থির তরঙ্গের সমীকরণ বলি? যখন ইকুয়েশনটাতে এই ফরম্যাটের কোনো রাশি না থাকে। কথা শুনি ভাই, যে কোনো ইকুয়েশনকে আমরা স্থির তরঙ্গের সমীকরণ কখন বলি? যখন সেখানে টি এবং এক্স এই যে একসাথে যুক্ত আকারে যখন না থাকে। জান ভাই এখানে টি এক্স আছে, কিন্তু কিভাবে আছে বলতো ভাই? আলাদা ভাবে। বুঝছো ভাই? মানে ভিটি মাইনাস এক্স এই টাইপের যদি কোনো রাশি না থাকে সেটাকে আমরা বলবো স্থির তরঙ্গের সমীকরণ। তাহলে লেখো, ইকুয়েশন দুইটা লেখো, দেওয়া আছে y1 সমান সমান হচ্ছে 0.1 সাইন 200 পাই টি মাইনাস 20 পাই বাই 17 ইন্টু হচ্ছে এক্স, এবং y2 ইকুয়াল হচ্ছে 0.1 সাইন 200 পাই টি প্লাস 20 পাই বাই 17 ইন্টু হচ্ছে এক্স। তরঙ্গের উপরিপাতন নীতি হতে, তরঙ্গের উপরিপাতন নীতি হতে বলতো মনে আছে আশা করি, বলতো y সমান কত ছিল? y1 প্লাস y2। তাহলে তরঙ্গের উপরিপাতন নীতি হতে আমরা জানি হচ্ছে y ইকুয়াল হচ্ছে y1 প্লাস y2। এখন এই দুইটা ইকুয়েশন বসায় দাও, আমরা বসায় দিই। 0.1 সাইন 20 পাই টি মাইনাস 20 পাই বাই 17 ইন্টু হচ্ছে এক্স প্লাস 0.1 সাইন 200 পাই টি প্লাস 20 পাই ডিভাইডেড বাই হচ্ছে 17 ইন্টু হচ্ছে এক্স। এখন ভাইয়া প্রমাণটা আশা করি আমরা দুইটা প্রমাণ করছিলাম। প্রথমে কি করতাম? আমরা বিস্তারটা কমন নিয়ে নিবা, ঠিক আছে? 0.1টা কমন নিয়ে নিবা, বিস্তারটা কমন নিয়ে নিব। তাহলে 0.1 কমন নিয়ে নাও, 0.1, তারপর হচ্ছে সাইন, ইকুয়েশনটা একটু সহজ বানায়নি ভাই ক্যালকুলেশনের সুবিধার্থে। এদিকে খেয়াল করো তো ভাইয়া, এখান থেকে তুমি এটা না করলেও হবে ভাই। 20 পাই বাই 17 কমন নিলে এটা 20 পাই বাই 17 এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে 170টি মাইনাস এক্স, মানে একটু ইকুয়েশনটা সুন্দর বানাই নিলাম। তাহলে এখানেও সেম আসবে ভাইয়া, সাইন 20 পাই বাই 17 এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আসবে 170টি প্লাস হচ্ছে এক্স। এবার ভাইয়া খেয়াল করো, আমাদের এই অংশটা একটু দাগায় রাখো। আমরা প্রমাণে শিখছি, এখন ম্যাথে এগুলা কিভাবে আসে সেটাই আমরা দেখতেছি। এটাকে আমরা সাইন সি বলবো, আর এটাকে আমরা সাইন ডি বলবো। তাহলে দেখো ভাই, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হয়ে গেছে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র যদি আমরা ভাঙাই, তাহলে এটা আসবে 0.1 ইন্টু হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 20 পাই বাই 17 ডট, মনে মনে যোগ করো ভাইয়া। এটা যখন আমরা যোগ দিব, এক্স এক্স কাটা চলে যাবে। তাহলে 170টি যোগ করলে 170টি দুইবার আসবে ভাগ 2, তাহলে একবার কাটা চলে যাবে। তাহলে কত থাকবে? জাস্ট 170টি ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে 20 পাই বাই 17 এটা শুরুতে লিখে দাও। এবার এটা থেকে এটা বিয়োগ দিবে, 170 কাটা যাবে, থাকবে মাইনাস 2x, ঠিক আছে? এখানে থাকবে হচ্ছে মাইনাস 2x। তাহলে কজের ভিতরে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 0.2 সাইন, এটা কাটলে কত আসবে ভাইয়া? 10, 200 পাইটি, 200 পাইটি, আর ওইখানে কত থাকবে ভাইয়া? এটা গুণ করলে হবে 40 cos 40 পাই ডিভাইডেড বাই 17 ইন্টু হচ্ছে এক্স। এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, এই ইকুয়েশনটাকে যদি তুমি সাজাও ভাইয়া, যদি এই ইকুয়েশনটাকে সাজায় উপরে লিখি, এই ইকুয়েশনটাকে সাজায় যদি লিখি, সুতরাং y ইকুয়াল হচ্ছে 0.2 cos 40 পাই ডিভাইডেড বাই হচ্ছে 17 এক্স ইন্টু হচ্ছে সাইন 200 পাই টি। এবার তোমরা একটু ইকুয়েশনটার দিকে খেয়াল করো ভাইয়া, ফরম্যাটটার দিকে খেয়াল করো, সরাসরি দেখো এটার সাথে মিলে গেছে না ভাই?
2a cos একটা x আছে sin t আছে, তাই না ভাই? তাহলে এটা একটা স্থির তরঙ্গ তৈরি করছে। দেখো, যা স্থির তরঙ্গের সমীকরণ, যা স্থির তরঙ্গের সমীকরণ, তরঙ্গের সমীকরণ। অতএব প্রদত্ত তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হবে। প্রদত্ত তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হবে। পাঁচ নাম্বার ঢাকা বোর্ড 19-এর কোশ্চেনটা এবার দেখো। ঢাকা বোর্ড 2019। কোশ্চেন 5, ঢাকা বোর্ড 2019। এটা একটু বুঝতে হবে ভাইয়া। বলতো তারা একটু ছবিটা একটু খেয়াল করো ভাই, ঢাকা বোর্ড 19-এর। বলতো দুইটা ক্লোজ প্রান্ত দেখাইছে না ভাই? দেখো, ওই জন্যই ভাইয়া কিন্তু দুইটা থিওরি আলাদা করে পড়াইছি। দুইটা ক্লোজ প্রান্ত দিছে ভাই। এবং তুমি একটা তরঙ্গের ক্ষেত্রে খেয়াল করো, একটা তরঙ্গের সমীকরণটা দিয়ে দিছে তারা, যেটা বাম থেকে ডানে যাচ্ছে, আর আরেকটা ডট ডট দিয়ে দেখাইছে ওটা ডান থেকে বামে আসতেছে, কিন্তু কোন প্রান্ত থেকে আসতেছে ভাইয়া? ক্লোজ প্রান্ত থেকে। এটা মাথায় রাখতে হবে। বলা হচ্ছে উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। আচ্ছা, উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে আসে, একটা নতুন তরঙ্গের সৃষ্টি করে। আচ্ছা, উদ্দীপকের সৃষ্ট তরঙ্গের সর্বোচ্চ বিস্তার অবস্থানগুলো নির্ণয় সম্ভব। যাই হোক, বলতো তোমরা ফার্স্টে ক নাম্বার বাইরে বলতো? বলছে উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কোনটার? স্থির তরঙ্গের না অগ্রগামী তরঙ্গের? অগ্রগামী। কারণ কোশ্চেনের শুরুতে বলছে যে দেখো, উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে, আর কতে যায় বলছো ওই তরঙ্গটারই বের করতে, বুঝছো? তাহলে এটা পারবা? সবাই একটু নিজেরা করো। ভাইয়া করতেছি, নিজেরা করো। তরঙ্গ দৈর্ঘ্যটা বের করো। ক y1 সমান সমান হচ্ছে 100 sin পাই 600t মাইনাস 5x। তা আমরা জানি x এর সাথে যে রাশিটা থাকে ওটা কমন নিয়ে নিতে হয়। y1 সমান সমান হচ্ছে 100 sin 5 পাই, কত আসে ভাই? 120 t মাইনাস x। তাহলে এখান থেকে আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন, আর ওটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 আর 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে 2 পাই বাই ল্যামডা সমান সমান হচ্ছে 5 পাই। তাহলে পাই পাই কাটা যাবে, তাহলে ল্যামডা ইকুয়াল হচ্ছে 2/5। কত আসে? 0.4 মিটার। এখন তোমরা প্রশ্নটা পড়ে বাইরে বলবা বুয়েটের যে ম্যাথটা আমরা করছিলাম ওই ম্যাথটার সাথে 3 নম্বর ম্যাথটার সাথে ঢাকা বোর্ডের এই ম্যাথটার কি পার্থক্য আছে বলতে পারো ভাই? ওটাতে নিস্পন্দবিন্দুর অবস্থান চাইছে, আর এটাতে সুস্পন্দবিন্দুর অবস্থান চাইছে, কিন্তু তারপরও একটা পার্থক্য আছে, বলতে পারো কি? ওইখানে স্থির তরঙ্গের সমীকরণটা দিয়ে দিছিল বুয়েটের অঙ্কটাতে, কিন্তু ঢাকা বোর্ডের অঙ্কটাতে স্থির তরঙ্গের কিন্তু সমীকরণ দেয় নাই। তার মানে তোমার আগে বানায় নিতে হবে
বানায় বিস্তারটা কত ওইটা খুঁজে বের করতে হবে। তাহলে লেখা হচ্ছে খ নাম্বার, লেখা আপতিত তরঙ্গ। আপতিত তরঙ্গ, আপতিত তরঙ্গ, আপতিত তরঙ্গ y1 সমান সমান হচ্ছে 100 sin পাই 600t মাইনাস 5x। প্রতিফলিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ। এই জায়গায় একটু বোঝার আছে ভাইয়া, ভাই আগে লিখি 100 sin পাই 600t প্লাস 5x। বোঝার কি আছে ভাইয়া বলি, এই যে থিওরি না পড়লে এই জিনিসগুলোতেই প্রবলেম হইতো। এখানে একটা মাইনাস হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া 4 নাম্বার কোশ্চেনে কিন্তু এখানে মাইনাস ছিল না, কারণ 4 নাম্বারে দুটো ওপেন তরঙ্গ দেখেছে, দেখো চিত্রে, তাই না ভাইয়া? আর এই জায়গায় দেখো এখানে বলে দিছে ক্লোজ তরঙ্গ, আর আমরা জানি ক্লোজ তরঙ্গের ক্ষেত্রে 180 ডিগ্রি ঘুরে যায়, তাই না? থিওরিতে আমরা পড়ছি। তাই একটা প্লাস আর একটা কি দিতে হবে ভাইয়া, এখানে মাইনাস দিতে হবে। তাহলে এবার নিজেরা কাজ শুরু করো ভাইয়া। তরঙ্গের উপরিপাতন নীতি হতে, তরঙ্গের উপরিপাতন নীতি হতে, তরঙ্গের উপরিপাতন নীতি হতে y ইকুয়াল হচ্ছে y1 প্লাস হচ্ছে y2। তাহলে আমরা এখানে ভ্যালুগুলা বসাবো ভাইয়া। y1 হচ্ছে 100 sin পাই 600t মাইনাস 5x মাইনাস 100 sin পাই 600t প্লাস 5x। ভাই বলতো স্টেপ গুলা মাথায় রাখবে ভাইয়া। প্রথমে কি করতে হয়, বিস্তার যেটা থাকবে ওটা কমন নিয়ে নিবা। তাহলে 100টাকে কমন নিয়ে নাও। তাহলে আমরা এখানে 100টাকে কমন নিয়ে নিলাম। সাইন পাই 600t মাইনাস হচ্ছে 5x মাইনাস সাইন, আচ্ছা আরেকটা কাজ করি আগেরটার মতো, না করলে হবে, ওই যে 5টা কমন নিয়ে নিতে পারতাম আর কি, নিব নাইলে নেই নাই থাক। পাই 600t প্লাস হচ্ছে 5x। এবার ভাইয়া তোমরা একটু পারবা সবাই, ক্যালকুলেশন আগাইতে থাকো। এটাকে আমরা হচ্ছে সি ধরো, যে এটাকে আমরা সি ধরো, আর এটাকে হচ্ছে ডি ধরো। ধরে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হবে। আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা অ্যাপ্লাই করো, নিজেরাই করো ভাইয়া, যেখানে আটকাও বোর্ডে থাকে। 100 ইন্টু 2 সাইন সি মাইনাস সাইন ডি বলতো শুরু থেকে আসে কস, তাই না? 2 কস সি প্লাস ডি বাই 2। তাহলে এটা যোগ হবে, তাহলে শুরুতে পাই থাকবে, তাহলে এটা মনে মনে যোগ করলে 5x কাটা থাকবে, থাকবে হচ্ছে 600t ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2। এটা থেকে এটা মাইনাস যাবে, 600 দুইটা না, একটা চলে যাবে না, যোগ করলে তো 1200 হয় না, বুঝছি? আচ্ছা, তারপর সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে শুরুতে একটা পাই দাও, আর এটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে আসে হচ্ছে মাইনাস 10x। আচ্ছা না, এইটা তো 2 দ্বারা ভাগ যাবে, তাই না? 5x। তাহলে আমরা এটা যে আমরা জানি সাইনের ভিতরে মাইনাসটা একদম শুরুতে চলে আসবে, তাহলে মাইনাস 200 সাইন 5 পাই এক্স ইন্টু হচ্ছে কস 600 পাই টি। এবার তোমরা ভাইরা একটু হেল্প করো, এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম ওয়াই এর, তার বলতে এখানে বিস্তার কোনটা, তাই না ভাই? এটা না, এই পুরাটা হবে হচ্ছে বিস্তার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে, বা y ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এ কস 600 পাই টি। সুতরাং স্থির তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার এ ইকুয়াল হচ্ছে মাইনাস 200 সাইন
5 পাই এক্স। এটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গটার আমরা বিস্তার পাইছি। এখন বাকি কাজ বুয়েটের অঙ্কটা যা করছি তা, ওটা জাস্ট নিস্পন্দবিন্দু বলছে, এটা সুস্পন্দবিন্দু বলছে। তাহলে লেখা হচ্ছে সুস্পন্দবিন্দু গঠনের শর্ত, সুস্পন্দবিন্দু গঠনের শর্ত এ ইকুয়াল, কেউ বলো তো এর মান কত হবে ভাই? সুস্পন্দবিন্দু, এদিকে এদিকে খেয়াল করতে হয়। বলতে আমরা যদি এখানে একটা তরঙ্গ দেখি ভাইয়া, বলতে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সাইনের কত ভাইয়া? 1। বলতে এখানে মিনিমাম বললো, এটাকে আমরা মিনিমাম বলি না, এটাও ম্যাক্সিমাম বলি, উল্টা দিকে ম্যাক্সিমাম। তাহলে তুমি যদি এই কোশ্চেনে সাইনের জায়গায় ভাইয়া প্লাস মাইনাস বসায় দাও, দেখো তো -200, তাহলে এই দিকে গেলেও বিস্তার সর্বোচ্চ হবে, -1 এর দিকে গেলেও বিস্তারটা কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে সাইনের মান কি +1ও হইতে পারে, -1ও হইতে পারে। তাহলে সাইনের জায়গায় +-1 বসালাম, তাহলে কত আসবে ভাইয়া? +-200। তাহলে এর মান, এবং থিওরি পড়ানোর সময় দেখবা ভাইয়া এখানে যেহেতু 2a আসছিল, আমরা দেখবা লিখছিলাম a ইকুয়াল প্লাস মাইনাস কত? 2a। তাহলে আমরা এখানে লেখো a ইকুয়াল হচ্ছে +-200। আর নিজেরা বোঝার জন্য, যাতে 1 মাস 2 মাস 6 মাস পরে খাতাটা খুললে বুঝো, এখানে লিখে রাখো আমরা এখানে +-1 বসাইছি, সাইনের ম্যাক্সিমাম ভ্যালুটা বসাইছি। তাহলে লেখো সুতরাং -200 সাইন 5 পাই এক্স সমান সমান হচ্ছে +-200। তাহলে 200 কাটা, মাইনাস দ্বারা প্লাস মাইনাসকে ভাগ করলে বা গুণ করলে আবার প্লাস মাইনাসই থাকবে। তাহলে সাইন 5 পাই এক্স ইকুয়াল হচ্ছে +-1। এবার দেখো তো ভাইয়া, লাস্ট ক্লাসে ভাইয়া এটারও মান লিখে দিছি, দেখো সাইনের কত লিখে দিছি, বা 5 পাই এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স +-1। এটার মান ছিল সম্ভবত কত ছিল দেখো তো, 2n+1 ইন্টু হচ্ছে π/2 ছিল সম্ভবত, দেখো এটা ছিল না? তাহলে আমরা এখান থেকে লেখো, তাহলে এখান থেকে যদি আমরা লিখি 5 পাই এক্স সমান সমান, এদিকে একটু খেয়াল করো, একটু 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 এদিকে, আমরা জানি হচ্ছে সাইন ইনভার্স +-1, পাশে একটু লিখে রাখো 2n+1 ইন্টু হচ্ছে π/2। n এর মান 0, 1, 2, 3 ডট ডট ডট, এই সবগুলা ভ্যালু হইতে পারে। এবার ভাইয়া একটু হেল্প করো, সবাই পারবো ভাইয়া। আমরা n এর মান এখানে 0 বসালে কত আসবে? এটা π/2। তারপর 1 বসালে আসবে 3 π/2, তারপর 2 বসালে আসবে 5 π/2, তারপর হচ্ছে 3 বসালে আসবে হচ্ছে 7 π/2 ডট ডট ডট। তাহলে এখন আমরা এখানে কাটাকাটি করো ভাই, এখন এখানে কাটাকাটি করলে আমাদের পাইগুলা সব কাটা যাবে আর 5 দ্বারা সব ভাগ যাবে। তাহলে এখানে x এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে x ইকুয়াল আসবে কত ভাইয়া? 1/10, তারপর হচ্ছে 3/10, তারপর হচ্ছে 5/10, তারপর হচ্ছে 7/10 ডট ডট ডট। দশমিকের মানগুলো বের করো, তাহলে শীটের সাথে অ্যান্সার মিলাইতে পারবা। শীটে মনে হয় দশমিকে দেওয়া নাকি কই, কত নম্বরে আছে আমরা? 5-এ। হ্যাঁ দেখো তো মানগুলো দশমিকে বের করতে কত আছে? 0.1, তারপরে 0.3, 0.5, পরেরটাও দেখো কত, 7/10, 0.7 মিটার ডট 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 ইত্যাদি। এখন ভাইয়া বুয়েটের অঙ্কটার মতো এটার ফিক্স মান পাই না, কারণ এখানে সুতাটা বা তরঙ্গটার দৈর্ঘ্যটা বলে নাই, বুঝবে? যার কারণে আমরা এইভাবে যতগুলা ভ্যালু আসবে সবগুলো হচ্ছে আমাদের সুস্পন্দ বিন্দুর মান। আসো 6 নম্বর কোশ্চেনটা দেখো।
6 নম্বরে 2018 সালে যে কোশ্চেনটা আছে এটা একটু খেয়াল করো। আচ্ছা, প্রশ্নটা একটু খেয়াল করো। বলা হচ্ছে ব্যাডমিন্টন খেলার রেফারি বাঁশি বাজিয়ে y = 10 sin pi 200t - x/3.4 তরঙ্গের শব্দ সৃষ্টি করে খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করে। শব্দটি 40 মিটার দূরে একটি দেয়ালে প্রতিফলিত হয়ে রেফারির কাছে ফিরে আসে। রেফারি থেকে দেয়ালের দিকে 13.6 মিটার দূরে রিতা এবং 18.7 মিটার দূরে মিতা নামের দুইজন খেলোয়াড় দাঁড়িয়ে ছিল। ক নম্বর প্রশ্ন বলছে রেফারি সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো, মানে প্রথম তরঙ্গটা। তাহলে আসো, এটা সহজ, এটা পারবা, নিজেরা করো। কোশ্চেন নাম্বার 6। তোমরা এটা একটু করো ভাই, 6 নাম্বারটা। কোশ্চেন 6। এটা একটু নিজেরা করো ভাইয়া, দেওয়া আছে। y = হচ্ছে 10 sin pi 200t - x/3.5 পরে তো লিখছি ক্লাসে, এত মনোযোগী। মাথা এবং হাত, মাথা ভুল বলতে হয়, হাত কিন্তু হাতে ভুল লেখা যাবে না, ঠিক আছে? কি বের করতে বলছো ভাই? কম্পাঙ্ক। তাহলে এটা বের করে, এটা তো সহজ। অগ্রগামী তরঙ্গের ইকুয়েশনের তো নিয়মই একটা, এক্স এর রাশিটা কমন নিয়ে নাও। y = হচ্ছে 10 sin pi/3.4 200t - x। আমরা জানি y = হচ্ছে a sin 2π/λ। কলেজে কি এটা পড়ানো শুরু করছে? শেষ? ও তাহলে তো শেষ। হ্যাঁ, তাহলে তো শেষ, লাস্ট টপিকই তো এটা। তাহলে লেখা 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে। তাহলে খেয়াল করো, 1 আর 2 তুলনা করি ভাইয়া। তাহলে 2π/λ π/3.4 কত দ্বারা কত আসে এটা? 58 680। ওইটাই তোমাদের দিকে খেয়াল রাখলাম কি অবস্থা। তাহলে দেখো তো এখানে ল্যামডা কত আসবে? 6.8 মিটার। আর বেগ ভি = হচ্ছে 680 মিটার/সেকেন্ড। তাহলে আমরা জানি ভি = হচ্ছে এফ ল্যামডা, v/λ। তাহলে ভি হচ্ছে 680, ল্যামডা হচ্ছে 6.8, এফ = 100 হার্টজ। তবে পরের কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন দিছে, যে মিতা আর রিতা কে প্রতিধ্বনি কি জানো বলছে, কে শব্দ জোরালো শুনবে, এটা জিজ্ঞেস করছে। বলতে আমরা যে থিওরিটা পড়ছি, জোরালো শুনবে নাকি আস্তে শুনবে? ভাইয়া বলি যে আমরা নেক্সট ক্লাসে, মানে কালকের ক্লাসে, আগামীকালকের ক্লাসে এই থিওরিটা আসবে। ওইখানে একটা সমীকরণ আসবে যা i = হচ্ছে 2π² a² f² ρ v। এরকম একটা ইকুয়েশন আমরা কালকে প্রমাণ করবো আগামীকালকের ক্লাসে। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এই আইটা বোঝা হচ্ছে ইন্টেন্সিটি, মানে তীব্রতা, মানে জোরে শুনবা নাকি আস্তে শুনবা। তাহলে ইন্টেন্সিটির সাথে তোমার বিস্তারের যে রিলেশন, এটা কেমন ভাইয়া? সমানুপাতিক। এখন খেয়াল করো তো ভাইয়া, রিতা আর মিতার মধ্যে বলতো যে সুস্পন্দ বিন্দুর অবস্থানে দাঁড়ানো আছে, বলতো সুস্পন্দ বিন্দুতে বিস্তারটা হবে ম্যাক্সিমাম, তাহলে সে জোরালো শব্দ শুনতে পাবে।
আর যে নিস্পন্দ বিন্দুতে দাঁড়াবে, নিস্পন্দ বিন্দুতে বিস্তার হবে মিনিমাম, তাহলে সে হচ্ছে আস্তে শব্দ শুনতে পাবে। বুঝছো ভাইয়া? তাহলে এই কোয়েশনটা আমরা কালকে প্রমাণ করবো, আপাতত এই ম্যাথটার জন্য আমরা এটা দেখি। আই সমানুপাতিক এই স্কোয়ার, অর্থাৎ এটার সাথে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু কনসেপ্টটা মিলে দিছে। কি বলে, এটা গল্প করতেছে না কেমন? আমি তো বলছি লিখে ফেলছো। লেখো, ক হতে তরঙ্গ দৈর্ঘ্য, ক হতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল কত আসছে ভাইয়া? 6.8 মিটার। কতে আমরা এটা পাইছি। এখন বলো তো ভাইয়া, আমাদের বইয়ে যে থিওরিটা আমরা প্রমাণ করছি ভাই, আমাদের বইয়ে যে থিওরিটা প্রমাণ করছি, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু বিন্দু এটার শর্তটা কি ছিল? এটার শর্তটা ছিল এক্স এর মান, মানে তার দূরত্বের মান হবে λ/4 এর কোন গুণিতক ভাইয়া? জোড় গুণিতক। আর নিস্পন্দ বিন্দুর জন্য ছিল, নিস্পন্দ বিন্দু এটার জন্য এক্স এর মান ছিল λ/4 এর বিজোড় গুণিতক। তো ভাই আমরা এখানে λ/4টা কত এটা একটু বের করি। তাহলে এখন বা এখানে λ/4 সমান সমান হচ্ছে 6.8/4, 1.7 মনে হয়, 1.7 মিটার। তাহলে ফার্স্টে লেখা হচ্ছে, বলতে এই এক্সটা কার সাপেক্ষে মাপা হয় বলো তো ভাইয়া? এদিকে ভাই যদি ছবিটা আঁকি, আমাদের স্থির তরঙ্গের ছবিটা যদি আঁকো, বলতে এই যে এখানে সোর্স, উৎস এখানে শব্দ তৈরি করে, এটাই তো সামনে যায়। তাহলে বলতে আমরা যে এক্সটা মাপি সেটা হচ্ছে সোর্সের সাপেক্ষে, মানে রেফারির সাপেক্ষে। এখানে সোর্স হিসাবে তো আছে রেফারি। তাহলে আমরা যদি ওই জন্য দেখো দূরত্বটা রেফারির সাপেক্ষে বলছে, যে রেফারির সাপেক্ষে রিতা কত দূরত্বে আছে, মিতা কত দূরত্বে আছে। তাহলে লেখা হচ্ছে রেফারি হতে রিতার দূরত্ব এক্স কত আছে ভাই? এক্স এর মান 13.6 মিটার। এবার ক্যালকুলেটরে এই মানটাকে এটা দ্বারা ভাগ দাও, 13.6 কে 1.7 দ্বারা ভাগ দাও, 8। তাহলে এটাকে লেখা হচ্ছে 8 ইন্টু হচ্ছে 1.7 মিটার। এখন ভাই এই 1.7 মিটারের জায়গায় আমি কত লিখতে পারি ভাই? λ/4। তাহলে কি বুঝলাম ভাই? খেয়াল করো, λ/4 এর জোড় গুণিতক অবস্থানে রিতা দাঁড়ায় আছে, তাহলে সে সুস্পন্দ বিন্দু শুনতে পাবে, তার মানে তার জন্য বিস্তারটা হবে কি ভাইয়া? সর্বোচ্চ। তাহলে হচ্ছে অর্থাৎ বা যেহেতু রিতা λ/4 এর জোড় গুণিতক দূরত্বে অবস্থিত, তাই তার জন্য বিস্তার হবে সর্বোচ্চ। তাহলে ভাই একটু আগে ভাই এই কোয়েশনটা লিখছি, আই সমানুপাতিক এই স্কয়ার। তাহলে আই মানে হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা, মানে জোরালো নাকি আসতে হবে। তাহলে বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে সে জোরালো শব্দ শুনতে পাবে। তাহলে হচ্ছে আবার আই সমানুপাতিক হচ্ছে এই স্কয়ার, তাই রিতা জোরালো শব্দ শুনতে পাবে, জোরালো শব্দ শুনতে পাবে, রিতা জোরালো শব্দ শুনতে পাবে। এবার সেম ভাবে মিটার দূরত্বটা বের করবে ভাইয়া। রেফারি হতে মিটার দূরত্ব, রেফারি হতে মিটার দূরত্ব কত দেওয়া আছে ভাই? মিটা কত দূরে আছে? 18.7। তাহলে এটাকেও 1.7 দ্বারা ভাগ দাও, 11 ইন্টু হচ্ছে 1.7 মিটার। তাহলে 11 ইন্টু হচ্ছে λ/4। তাই খেয়াল করো ভাইয়া, মিটা λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে অবস্থিত।
যেহেতু মিতা λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে অবস্থিত, তাই সে নিস্পন্দ অবস্থিত, তাই তার জন্য বিস্তার হবে সর্বনিম্ন, তাই তার জন্য বিস্তার হবে সর্বনিম্ন, তাই তার জন্য বিস্তার হবে সর্বনিম্ন। মিতা জোরালো শব্দ শুনবে না। কোন জায়গায় ভুল করছি? কোন জায়গায়? কোথায়? আরে হইল, আমি কি বাংলা টিচার নাকি? আসো, হয় আরেকটা করলে বাকিগুলা পারবা। 7 নাম্বারটা এটা করলে বাকি সবগুলা একই অঙ্ক। হ্যাঁ অবশ্যই ছুটি দিব। বুঝি নাই। আচ্ছা সেটা তো উনি জানে। আসো, লাস্ট হচ্ছে 7 নাম্বারটা, এটা করলে বাকি যে অঙ্কগুলো আছে সব সিমিলার। এটা একটু খেয়াল করি। না করি নাই, দেখতে এক হইলে এক নাকি? বড় প্রশ্ন করো। আসছো কেন? আজকে তো ক্লাস রেকর্ড থাকবে, এটা তো জানাই কথা। কোশ্চেন 7 দেখো ভাইয়া, এটা একটু খেয়াল করি। তারা ভাইয়া ছবিটা একই ছবি এঁকে দিচ্ছে, বুঝতে পারতেছে যে ঢাকা বোর্ডের যে ছবিটা, তো ওই কারণে দেখে একই মনে হচ্ছে। কিন্তু ভাইয়া বলো তো, ওইটার মতো একটু বুঝো, এটা একটা ক্লোজ ইন, তাই না ভাইয়া? ক্লোজ হওয়ার কারণে দেখো তো, এই যে মেইন ইকুয়েশনটা দেখো, শুরুতে একটা কি আছে? মাইনাস, এখানেও দেখো মাইনাস আছে। অর্থাৎ ঢাকা বোর্ডে অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে দিছিল, আর হচ্ছে আইডিয়ালে যখন কোশ্চেনটা আছে তারা স্থির তরঙ্গের সমীকরণটা দিয়েছে, অর্থাৎ কোশ্চেনটাকে উল্টায় দিছে। দিয়ে কি করছে, ঢাকা বোর্ডে আমরা কি করছি, অগ্রগামী তরঙ্গ থেকে স্থির তরঙ্গ বের করছি, আর এরা বলছে স্থির থেকে অগ্রগামী তরঙ্গটা বের করো। কোশ্চেন পড়ো দেখো। ক নাম্বারে বলা হচ্ছে উদ্দীপক অনুসারে একটা সুস্পন্দ বিন্দু ও একটা নিস্পন্দ বিন্দুর ন্যূনতম দূরত্ব কত, আর খ নাম্বারে বলছে মূল তরঙ্গ দুইটা নির্ণয় করো। বুঝছি ভাইয়া? যে স্থির তরঙ্গের ভিতরে তো দুইটা তরঙ্গ আছে, ওই দুইটা বের করো। তাহলে ফার্স্টে লেখো, দেওয়া আছে ক নাম্বারটা ছোট ভাইয়া, এটা একটু দেখো। দেওয়া আছে y equal -4 sin πx/15 cos 96 πt। না ভাইয়া ছোট, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। বলতো এটা দেখেই তো বুঝে যাচ্ছ নিচের ইকুয়েশনটা হবে, তাই না ভাইয়া? তাহলে আমরা জানি দিয়ে ওইটা লেখো। আমরা জানি y equal হচ্ছে -2a sin 2π/λ into x cos 2π/λ into হচ্ছে vt। এটা 2 নাম্বার ইকুয়েশন। ভাই আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তো তুমি তোমার সুবিধা মতো ভাই এখান থেকেও বের করতে পারো, আবার এখান থেকেও বের করতে পারো। তাহলে 1 ও 2 তুলনা করে 1 ও 2 তুলনা করে 2π/λ সমান সমান, যে আমরা এখান থেকে নিচ্ছি π/15। তাহলে পাই পাই কাটা, ল্যামডা সমান হচ্ছে 30 মিটার। মিটার বলছে না সেন্টিমিটারে? আচ্ছা এসআই এককে প্রকাশিত বলে দিছে, তাহলে 30 মিটার। এখন আসলে লাস্ট হচ্ছে আমরা এই অঙ্কটা করে শেষ করি। দেখো আমাদের বোর্ড এক্সামে যতগুলো অঙ্ক আসছে সব হচ্ছে অগ্রগামী থেকে স্থির বের করতে বলছে। আইডিয়াল কোশ্চেনটাতে তারা একটু জাস্ট উল্টায় দিছে, তারা স্থির থেকে অগ্রগামী বের করতে বলছে আর কি। আসলে আমরা এটা কিভাবে করি, হয়েছে এটা লেখো খ নাম্বার।
খ দেওয়া আছে y ইকুয়াল -4 sin πx/15। এদিকে 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 হাসি খুশি রাগ খুশি বেশি হয় না, এদিকে খেয়াল করি। 36 πt। এগুলো যখন তোমরা বড় হবে তোমার বাচ্চা কাচ্চারে দেখো, দেখো তোমার আম্মুরে রাগ খুশি বলছে। এইদিকে আমি পাওয়ার জন্য বলি না তো, তুমি এই ভিডিওগুলো তো থেকে যাবে, তখন দেখাবা। মনে করে একটা লেকচার বুঝতেছে না, তখন বলবো এই যে দেখো দেখো এই যে পড়াচ্ছি কিভাবে। আর এগুলা তো রেখে দিচ্ছি, ওই বুড়া বয়সে তো আমিও আর পড়াবো না, সব তো ভুলে যাবো। তো নিজের বাচ্চা কাচ্চা আসলেও তো পড়াইতে পারবো না, ওরা ধরবো না, ও দেখে না। আসো ভাইয়া, হ্যাঁ একটু স্মার্ট চিন্তা ভাবনা করতে হয়তো। এদিকে খেয়াল করতো ভাইয়া, হ্যাঁ বলো। 2 sin a cos b, বলতে ভাই সূত্রটা বলো। sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক বলছি তো, খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, ভুল করলে কিন্তু মিলবে না, যাই হোক। তাহলে ভাইয়া এই জায়গায় আমরা দেখো তো সাইন আর কস গুণ আকারে আছে, আমরা ত্রিকোণমিতিতে জানি, মানে এই অঙ্কটা পুরো এখন ত্রিকোণমিতি আর কিচ্ছু না ভাইয়া। সাইন আর কস গুণ আকারে আছে, শুরুতে একটা 2 আছে, তাহলে আমরা এটাকে একটু সাজাই নি। y ইকুয়াল -2টাকে বাইরে দিয়া 2টাকে ভিতরে দিয়ে সাইন πx/15 ইন্টু হচ্ছে cos 36 πt। 96 লিখছি। এখন খেয়াল করি ভাইয়া, এই জায়গাটাকে আমরা এই হিসাবে চিন্তা করি, হ্যাঁ এটাকে আমরা এই হিসাবে চিন্তা করি, আর এটাকে হচ্ছে আমরা বি হিসাবে চিন্তা করি। তাহলে 2 sin a cos b, ওই সূত্রটা ভাঙাও, বা y ইকুয়াল হচ্ছে -2, একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, কি আসে বোঝা যাচ্ছে না, যাই হোক। তাহলে হচ্ছে sin a প্লাস b, এটা যোগ হবে πx/15 প্লাস হচ্ছে 96 πt। আচ্ছা খেয়াল করি ভাই, a প্লাস b প্লাস সাইন a মাইনাস b, তাহলে আসবে হচ্ছে πx/15। কি বলেছে? আচ্ছা, তাহলে πx/15 মাইনাস 96 πt। খেয়াল করি ভাই, 96 πt। এবার আমরা -2টাকে ভিতরে গুণ করে দাও। তার আগে ভাই একটা জিনিস দেখাই, বলো তো ভাইয়া, আমাদের স্ট্যান্ডার্ড যে তরঙ্গের সমীকরণগুলো ছিল ভাই, একটু প্লিজ একটু খেয়াল করো। a sin 2π/λ vt মাইনাস এক্স, আর y ইকুয়াল a sin 2π/λ vt প্লাস এক্স। একটা জিনিস বুঝো ভাইয়া, নাহলে কিন্তু অঙ্কটা মিলাইতে পারবে না। বলতে এইদিকে খেয়াল করো, ভিটি মানে টি যুক্ত রাশিটা সবসময় কোথায় থাকবে ভাইয়া? শুরুতে থাকবে। তাহলে আমাদের এইখানে যেহেতু দুইটা রাশি প্লাস আছে ভাইয়া, তুমি চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারবা। তাহলে এটাকে ভাই লিখলাম হচ্ছে y ইকুয়াল -2 sin 96 πt প্লাস হচ্ছে πx/15। ঝামেলা বাচ্চা হচ্ছে এখানে, খেয়াল করো ভাই। দেখো আদর্শ সমীকরণে ভিটিটা সবসময় পজিটিভই আছে, কিন্তু এইখানে দেখো টি যুক্ত রাশিটা দেখো পরে আছে ভাই। তাহলে আমাদেরকে ভেতর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে, আর সাইনের ভেতরে মাইনাস কমন নিলে সেটা কোথায় চলে আসে? শুরুতে চলে আসে। তাহলে এখানে লিখলাম হচ্ছে মাইনাস, তারপরে লিখলাম হচ্ছে সাইন 96 πt মাইনাস হচ্ছে πx/15। তাহলে ভাইয়া এটা কিন্তু কেন করছি ভাই আরেকবার বুঝাই, তার ওরার দরকার না ভাই, শেষ প্রায় আধ লাইন আছে। যে আমাদের আদর্শ সমীকরণে ভিটিটাকে কোথায় রাখছে ভাইয়া? শুরুতে রাখছে, মানে পজিটিভ দুই ক্ষেত্রেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথে ভিটিটা নেগেটিভ চলে আসছে, তাই আমরা মাইনাসটা কমন নিয়ে নিছি। এবার এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করে দাও, দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, তরঙ্গ আকারে চলে আসবে। তাহলে y ইকুয়াল হচ্ছে -2 sin 96 πt প্লাস হচ্ছে πx/15 প্লাস 2 sin 96 πt মাইনাস πx/15। তোমাদের কাছে ভাই প্রশ্ন, তরঙ্গ দুইটা পাইছো কিনা বলতে পারবা? কোনটা কোনটা? যে এটা একটা,
আর এই যে এখানে আরেকটা, বুঝছো ভাই? তাহলে তুমি চাইলে একটু সাজায়া প্লাসটাকে আগে আনো, বা দরকার নেই, তাহলে সুতরাং y1 বলতো সাধারণত মাইনাসটা কি হয় বলতো ভাইয়া? y2 না? y2 মানে ডান দিক থেকে আসে যে প্লাস একটা, তাই না? তাহলে আমরা এটা হচ্ছে y1 2 sin 96 পাই টি মাইনাস পাই এক্স বাই 15, এটা হচ্ছে একটা তরঙ্গ। আর আরেকটা তরঙ্গ হচ্ছে এবং y2 সমান হচ্ছে মাইনাস 2 sin 96 পাই টি প্লাস হচ্ছে পাই এক্স বাই 15। দেখা যায় তো নিচে? আচ্ছা ঠিক আছে, আর লিখবো না, শেষ। তাহলে দেখো ভাইয়া, তাহলে আমরা আজকে আমরা বিভিন্ন টাইপের ম্যাথ করছি, তার মধ্যে এই ম্যাথটা ছিল, এবং শীতে বা বইয়ে যতগুলা ম্যাথ আছে সবগুলাতে খালি অগ্রগামী দিছে, স্থির বের করছে। তাহলে আমরা এই ম্যাথটা দিয়ে আমরা শিখলাম যে স্থির থেকে অগ্রগামীটা কিভাবে করবো আর কি। নিচে আরো 3-4টা ম্যাথ দেওয়া আছে ভাইয়া, এগুলো তোমরা পারবা এখন, এগুলো সব একই টাইপের, ঠিক আছে ভাই? রিকোয়েস্ট 8, 9, 10 3টা ম্যাথ আছে, এগুলো একটু করে নিও। ভাই একটা সিট দাও, সিট 2টা আছে না? ওই বেঞ্চ থেকে একটা দাও, ওই বেঞ্চ থেকে। আচ্ছা দেখো, আমরা একটু আগে যে 7 নম্বর ম্যাথটা করাইছিলাম ভাই, তো 7 নম্বরে আমরা শুধু ল্যামডা বের করে রেখে দিছিলাম, তোমাদের সময় করছি, ওদের সময় শুধু ল্যামডা বের করে রেখে দিছি। কিন্তু এখানে প্রশ্নটা চাইছে কি ভাই, প্রশ্ন পড়ি নাই, 7-এর যে ক নাম্বারটা খেয়াল করো, 7-এর কতে তোমরা ল্যামডার ভ্যালু বের করছো হচ্ছে কত আসছিল ভাই? 30 মিটার মনে হয়, তাই না? 30 মিটার। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা আমরা পড়ি নাই, যার কারণে আমরা এখানে রেখে দিছিলাম। এটাতে অ্যাকচুয়ালি চাইছে কি খেয়াল করো, বলতে আমরা লাস্ট ক্লাসে থিওরিতে পড়ছি একটা সুইচ, দুইটা নিজ স্পন্দবিন্দুর মাঝখানের দূরত্ব কত হয় ভাই? ল্যামডা বাই 2। এখন এদের কোশ্চেনটাতে তারা বলছে একটা সুস্পন্দবিন্দু আর একটা নিস্পন্দবিন্দু দূরত্ব বের করতে, তার মানে যে এই দূরত্বটা বের করতে বলছে, তাহলে একটু কত হবে? ল্যামডা বাই 4। তাহলে এই কাজটা জাস্ট করতে হবে, এটার সাথে অ্যাড করে নাও। 7-এর কতে একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব সমান হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে মান বসায় দাও, 30 মিটার ভাগ হচ্ছে 4, 7.5 মিটার। জাস্ট একটু অ্যাড করে নাও আগের কোশ্চেনটাতে। আমরা 8 নম্বর কোশ্চেনটা থেকে শুরু করি। হ্যাঁ, আবার খেয়াল করো, একটু কষ্ট করে, মার্কার আছে একটা টেবিলের উপরে আছে, মার্কার। 8 নাম্বারটা লেখো, চট্টগ্রাম 19। কোশ্চেন নাম্বার 8, চট্টগ্রাম 19। 8 চট্টগ্রাম বোর্ড 19। তাহলে এই কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে, সবাই একটু খেয়াল করো, পি, কিউ ও আর 3টি ষোড়শলাকা একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো। পি ষোড়শলাকার 4টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, কিউ ষোড়শলাকার 5টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাদের কম্পাঙ্কের পার্থক্য 60 হার্টজ। ক নাম্বারে বলছে পি ও কিউ ষোড়শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা। এই অঙ্কগুলো একদম ফার্স্ট টপিকের অঙ্ক, বুঝছি ভাই? তা আসলে আমরা এখান থেকে যদি আসি, ক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। কতে আমাদেরকে বলছে পি ষোড়শলাকার 4টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। প্রশ্ন মতে খেয়াল কর ভাইয়া, বলতো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে এইটা, তাহলে বলতো এখানে কয়টা ল্যামডা থাকে? একটা ল্যামডা। তাহলে প্রশ্ন মতে 4 ল্যামডা পি সমান সমান হচ্ছে 5 ল্যামডা কিউ। দেখো এটা বুঝো কিনা, যে পি এর 4টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কিউ এর 5টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। কিউ এর 5টা পূর্ণ তরঙ্গ। আচ্ছা ভাই খেয়াল করো, যেখানে ছিলাম, এখন আমাদের বলছে পি এর 4টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কিউ এর 5টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, তোমরা এখানে মানটা দেখে বাইরে বলো তো ভাইয়া, কে বড় কে ছোট বলা যাবে না এখান থেকে? বা আরেকটু এভাবে বের করো, ল্যামডা পি ইকুয়াল হচ্ছে 5/4
ল্যামডা কিউব। ক্যালকুলেটর একটু ভাগ দিতে পারো, নাহলে এভাবে রাখো। তাহলে যেহেতু ল্যামডা পি গ্রেটার দেন ল্যামডা কিউব, সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে সাইডে লিখে রাখো, আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তাহলে এফ সমান সমান হচ্ছে ভি বাই ল্যামডা। তাহলে বলো তো ভাই, ল্যামডার সাথে এফ এর রিলেশনটা কিন্তু ব্যস্তানুপাতিক। ল্যামডার সাথে এফ যেহেতু ব্যস্তানুপাতিক রিলেশন, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এফ কিউ গ্রেটার দেন হচ্ছে এফ পি। এটা একটু লেখো, এফ কিউ গ্রেটার দেন হচ্ছে এফ পি। প্রশ্ন মতে খেয়াল করতো ভাইয়া, প্রশ্ন মতে কম্পাঙ্কের পার্থক্য বলে দিচ্ছে, কত বলছে দেখো তো। তাহলে এফ কিউ মাইনাস এফ পি সমান সমান হচ্ছে 60 হার্টজ। এখন ভাইয়া এই ম্যাথটাতে আমরা এইদিকে খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা আসবে এখানে, বলতো আমাদের ভি ইকুয়াল আমরা জানি এফ ল্যামডা, সবাই একটু খেয়াল করো ভাইয়া। তাহলে ভিপি ইকুয়াল এফ পি ল্যামডা পি লিখতে পারি। ভি কিউ ইকুয়াল হচ্ছে এফ কিউ ল্যামডা কিউ। এখন তোমরা কেউ একজন ভাইরা বলবা এই ভিপি আর ভি কিউ এই দুটা সমান, কেউ বলতে পারবা কেন? একই মাধ্যমে বলে দিছে, তাই না ভাইয়া? একই মাধ্যমে বলে দিছে। তাহলে আমরা এখানে লিখে রাখো, আবার এই সাইডে একটু লিখে রাখো, ভিপি ইকুয়াল হচ্ছে ভি কিউ। তাহলে এফ পি ল্যামডা পি সমান সমান হচ্ছে এফ কিউ ল্যামডা কিউ। এখন ভাই এটা বের করছি কেন, তুমি একটু খেয়াল করো তো, যে ল্যামডা পি এটার তোমাকে ভ্যালু দেওয়া আছে, ল্যামডা পি মানে হচ্ছে 5/4 ল্যামডা কিউ। তাহলে ল্যামডা পি এর জায়গায় মানটা বসায় দাও। তাহলে এফ পি ডট 5/4 ল্যামডা কিউ সমান সমান হচ্ছে এফ কিউ ডট হচ্ছে ল্যামডা কিউ। তাহলে খেয়াল করো ভাই, ল্যামডা কিউ তোমার কাটা চলে যাবে। তাহলে এখান থেকে তুমি এফ পি এর মান বের করতে পারো 4/5 এফ কিউ। তাহলে এফ পি এর আমরা মানটা বের করলাম 4/5 এফ কিউ। এখন এই মানটা, এই মানটা এনে এখানে বসায় দাও। তাহলে এখানে আসছে হচ্ছে আমাদের এফ কিউ মাইনাস 4/5 এফ কিউ ইকুয়াল হচ্ছে 60। তাহলে এখানে 5 থেকে 4 গেলে 1, তাহলে এখানে তুমি বিয়োগ করলে থাকবে 1/5 এফ কিউ সমান সমান হচ্ছে 60। তাহলে সুতরাং দেখো তো একটা অ্যান্সার মিলছে কিনা, 300 হার্টজ। তাহলে একজনের কম্পাঙ্ক আমরা পাইলাম 300 হার্টজ। এখন আমাদের কাছে যে বলতে এফ কিউ এর মান এখানে বসালে এফ পি এর মান পেয়ে যাব। লেখো আবার এফ পি সমান সমান হচ্ছে 4/5 এফ কিউ। তাহলে 4/5 এফ কিউ এর মান হচ্ছে 300, কত আসবে? 240 হার্টজ। তো তোমাকে এটাই বের করতে বলছে যে দুজনের কম্পাঙ্ক কত। পরের কোশ্চেনটা দেখো, এটা উঠা। বলা হচ্ছে আর একটা ষোড়শলাকা, ওইটা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে দিছে। তো তারা বলছে তোমাকে কি পদক্ষেপ নিলে আর ষোড়শলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে। হ্যাঁ মা, হ্যাঁ বাবা। আচ্ছা পরের কোশ্চেনটা একটু উঠাবো, সবাই পারবা? দেওয়া আছে দিয়ে ওই তরঙ্গটা লেখো, যে তরঙ্গটা দেওয়া আছে কতে ওইটা একটু লেখো, দেওয়া আছে দিয়ে। ঠিক আছে, আর এর জন্য যে তরঙ্গটা দেওয়া আছে খ নাম্বার, দেখো দেওয়া আছে আর এর জন্য দেওয়া আছে হচ্ছে, এটাকে আমরা y1 ধরলাম, y1 সমান হচ্ছে 0.2 sin 2 পাই 100t মাইনাস হচ্ছে x/15। এখন তোমরা ভাইরা একটু বলো, সবাই পারবা?
বলতে এটা তো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন তারা বলছে কি ব্যবস্থা নিলে এটা একটা স্থির তরঙ্গ তৈরি করবে, কি করতে হবে বলতে হয়, এটাকে বিপরীত দিক থেকে আনতে হবে, তাহলে তাই না? তাহলে এটাকে একটু সাজায় নাও চাইলে, তাহলে y1 ইকুয়াল হচ্ছে 0.2 সাইন, বলতে আমরা জানি x এর সাথে যা থাকে তা কমন নিয়ে নিতে হয়, তাহলে 2π/15, তাহলে এটাকে 1/15 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে কত, 15 দ্বারা গুণ করলে 1500, তাই না ভাই, মাইনাস হচ্ছে x। এখন তরঙ্গটি বিপরীত দিক হতে এসে প্রথম তরঙ্গের উপর আপতিত হলে স্থির তরঙ্গের সৃষ্টি হবে, স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে খেয়াল করো, এখন তরঙ্গটি বিপরীত দিক হতে এসে প্রথম তরঙ্গের উপর আপতিত হলে স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে বলো তো ভাইয়া, আপতিত তরঙ্গতে এটা, তাহলে আমরা যদি প্রতিফলিত তরঙ্গটা লিখি, তাহলে সুতরাং প্রতিফলিত তরঙ্গ। এখন তোমরা ভাইরা একটু হেল্প করবা তো ভাইয়া, বলতে এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, বাম থেকে ডানে, যে -x আছে, তাহলে বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে বিপরীত দিক থেকে যে তরঙ্গটা আসবে সেটাকে যদি আমরা y2 ধরি, সেটা আসবে 0.2 sin 2π/15, কত আসবে ভাই, এ জায়গায় কি হয়ে যাবে, প্লাস, তাহলে হচ্ছে 1500 প্লাস হচ্ছে x। তাহলে এইরকম একটা তরঙ্গ যখন আমাদের বিপরীত দিক থেকে আসবে, অর্থাৎ একটা তরঙ্গতে এই দিকে যাচ্ছে আর আরেকটা তরঙ্গ যখন এই দিক থেকে আসবে, এসে যখন এটার উপরে আপতিত হবে, তখনই হচ্ছে আমাদের স্থির তরঙ্গ তৈরি হবে। তাহলে এটার ইকুয়েশন যদি y1 হয় আর এটার ইকুয়েশন হচ্ছে y2, এই যে আমরা লিখলাম। তাহলে দেখো, তরঙ্গের উপরিপাতন নীতি হতে y ইকুয়াল হচ্ছে y1 প্লাস y2, তাহলে তরঙ্গের উপরিপাতন নীতি হতে আমরা জানি হচ্ছে y ইকুয়াল হচ্ছে y1 প্লাস হচ্ছে y2। তো ভাইয়া তুমি মানগুলা বসায় দাও এবার, বা y ইকুয়াল y1 এর মান বসাও 0.2 sin 2π/15 1500t মাইনাস x প্লাস 0.2 sin 2π/15 1500t প্লাস হচ্ছে x। দেখো, আজকে প্রথম থেকে যা অঙ্ক করতেছি সব কিন্তু একই টাইপেরই অঙ্ক, একই ক্যালকুলেশন, একটা অঙ্ক বুঝে গেলে বাকি সব পারবা। তাহলে আমরা প্রথমে বিস্তারটা কমন নিয়ে নিতে হয়, তাহলে 0.2 কমন নিয়ে নাও, y ইকুয়াল হচ্ছে 0.2 sin 2π/15 1500t মাইনাস x প্লাস sin 2π/15 1500t প্লাস x। এবার ভাইরা একটু বলো তো ভাইয়া, আবারও একই প্রসেস হয়েছে, কিসের সূত্র হয়েছে ভাই, sin c প্লাস sin d, তাহলে সূত্র ভাঙাও, বা y ইকুয়াল হচ্ছে 0.2 ইন্টু 2 sin c প্লাস d/2, ভাইয়া ডিরেক্ট লিখে দিচ্ছি, তোমরা প্রয়োজনে ভাঙায় নিও, 1500t ইন্টু হচ্ছে cos c মাইনাস d/2 2π/15, এটা মাইনাস করলে আসবে হচ্ছে মাইনাস x। তাহলে cos এর ভিতরে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে y ইকুয়াল আসবে 0.4, cosটাকে আগে লিখলাম, cos 2π/15 ইন্টু হচ্ছে x sin, এটা কাটলে আসবে হচ্ছে কত ভাইয়া, 100, তার মানে 200 পাইটি। দেখো নিচে অ্যান্সার দেওয়া আছে, মিলছে কিনা দেখো, 200 পাইটি মিলছে ভাই, ওদের কত আসছে, টু পাই বাই ফিফটিন সাইন 2π/15, হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া, 2π/15 ক্যালকুলেটরটা একটু দিও তো, এখানে আছে
তাহলে এখানে আসছে 1500 এটাতে মিলে না, তাই না? আচ্ছা, হ্যাঁ এটাই তো আসে, এটা যেন মিলছে এটাও মিলবে, ওরা ভুল লিখছে। তাহলে যোগ করো তো ভাইয়া, এক্স এক্স যোগ করলে 2x, এটা যোগ করলে 3000 ভাগ 2 মানে 1500, এটা কাটলে হবে 100 200 না? ঠিক আছে, দেখো যা স্থির তরঙ্গের সমীকরণ, যা স্থির তরঙ্গের সমীকরণ। আসো পরের কোশ্চেনটা দেখ। আসো কোশ্চেন নাম্বার 9। তারপর পুরো অঙ্কটা একটু খাতায় দেখো তো ভাই, প্লাস মাইনাস ভুল হয়েছে কিনা পুরোটা একটু দেখো। একই আসছে? হ্যাঁ, তাহলে সেটা ভুল দেওয়া হচ্ছে, আনসার সেটা। আচ্ছা কোশ্চেন 9 লেখো। কোশ্চেন 9 কুমিল্লা 17। কোশ্চেন 9 কুমিল্লা বোর্ড 17। ক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। তো এখানে বলছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ, যা পরবর্তীতে স্থির তরঙ্গ সৃষ্টি করে। অগ্রগামী তরঙ্গটির বেগ নির্ণয় করো। এটা করে ফেলো, এটা তো সহজ, নিজেরা পারবা। y ইকুয়াল হচ্ছে 0.5 সাইন 800 পাই টি মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 0.5 ইন্টু হচ্ছে এক্স। তা আমরা জানি অগ্রগামী তরঙ্গ নিয়ে কাজ করতে হইলে তোমাকে এক্স এর সহগটা কমন নিয়ে নিতে হবে। তাহলে আমরা এক্স এর সহগটা যদি কমন নিয়ে নাও, 0.5 সাইন 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে 0.5, এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে বলতো 800 পাইকে এটা দ্বারা ভাগ দাও, কত আসে? 200। তাহলে এটা আসে হচ্ছে 200 টি মাইনাস এক্স। ভাই এখানে একটু সাজায় নাও তো, এটা 0.5 দ্বারা ভাগ আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা কি 4 পাই না ভাই? তাহলে এটাকে আমরা একটু লিখি, y ইকুয়াল হচ্ছে 0.5 সাইন 4 পাই 200 টি মাইনাস এক্স। আমরা এটাকে সাজায় নিলাম। তাহলে আমরা জানি y ইকুয়াল হচ্ছে 0.5, সরি, আমরা জানি y ইকুয়াল a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ভিটি মাইনাস এক্স। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে 1 আর 2 কম্পেয়ার করলে আমরা বেগটা পেয়ে যাব। 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে, তাহলে 1 আর 2 তুলনা করলে আমরা ভি এর মানটা পাচ্ছি, ভি ইকুয়াল হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। আমাকে বেগটা বের করতে বলছে। এখন তোমরা বাইরে একটু হেল্প করবা। এই তরঙ্গটা যদি স্থির তরঙ্গ তৈরি করতে চায় কি করতে হবে? একটু আগে আমরা এই টাইপের একটা ম্যাথ করছি। এই তরঙ্গটা স্থির তরঙ্গ তৈরি করতে হলে বিপরীত মুখে একটা তরঙ্গ আসে এর উপর পড়তে হবে, আর বিপরীত দিক থেকে তরঙ্গ আসবে, এটা বললে মাইনাসটা খালি কি করে দিবা? প্লাস। তাহলে লেখা হচ্ছে খতে যদি আসি আমরা, খ লেখো, ক হতে প্রথম তরঙ্গ। ভাই আমরা যেহেতু এটা সাজায় রাখছি ভাই, আমরা এই ইকুয়েশনটাই নিয়ে নিচ্ছি, বুঝছি ভাই? সাজানো ইকুয়েশনটাই যেদিকে, কারণ আমাদেরকে তো পরে আবার সাজাইতে হয়, তাহলে সাজানোটাই নিয়ে নিচ্ছি। y1 সমান সমান হচ্ছে 0.5 সাইন 4 পাই 200 টি মাইনাস এক্স। তাহলে হচ্ছে এখন
তরঙ্গটি স্থির তরঙ্গ সৃষ্টি করবে, করবে যদি বিপরীতমুখী একটি তরঙ্গ প্রথম তরঙ্গের উপর আপতিত হয়। সুতরাং y2 সমান সমান 0.5 sin 4 পাই 200t প্লাস x। বলতো ভাইয়া এই ম্যাথগুলাতে ক্লোজ প্রান্ত, ওপেন প্রান্ত এরকম কোনো কিছু তো বলা নাই, তাহলে এগুলাতে তুমি ওই যে এটার চিন্তায় আনবা না, যে আরেকটা লিখি না মাইনাসে, যে এখানে একটা মাইনাস দিয়ে, এটা চিন্তাই করবা না, কারণ আমাদের বইয়ে তো এটা দেওয়া নাই। এটা তখনই চিন্তা করবা যখন এবার ফিক্স ছবি এঁকে দিবে ভাইয়া, বুঝছো ভাই? এবার যখন ছবি এঁকে দিবে তখন হচ্ছে এখানে মাইনাস নিয়ে আসবে, কিন্তু না আঁকলে বইয়ে যেটা করছে একটা প্লাস একটা খালি কি এই যে এই চিহ্নটা খালি বদলাই দিব। ঠিক আছে ভাই? আর লেখো তরঙ্গের উপরিপাতন নীতি হতে, এটা একটু তোমরা করো, নিজেরা করো, পুরাটা করো ভাইয়া। তরঙ্গের উপরিপাতন নীতি হতে এটা পুরাটা একটু তোমরা করো। দেখো তো এই পর্যন্ত কেউ আসছো কিনা, একটু মিলছে? তাহলে আমরা স্থির তরঙ্গটার সমীকরণ পাইছি। সবাই আসো, এ পর্যন্ত নিজেরা করো ভাইয়া, দেখার দরকার নাই। প্রশ্নে কি চাইছে একটু খেয়াল করো। আসে এ পর্যন্ত বলতে এদিকে দিয়ে ভাই প্লিজ, এদিকে আগে বুঝি পরে আবার করো। এটা তো স্থির তরঙ্গ, তাহলে বলছে এই স্থির তরঙ্গের কম্পাঙ্ক, বলতো মূল তরঙ্গ কোনটা এখানে বলতে পারবা? এটাই তো তারা দিছে। তাহলে তারা বলছে স্থির তরঙ্গের কম্পাঙ্কের সাথে মূল তরঙ্গের কম্পাঙ্কের তুলনা করতে বলছে। প্রশ্নটা পড়ে দেখা এবার বুঝবে, বুঝবে? স্থির তরঙ্গের কম্পাঙ্কের সাথে মূল তরঙ্গের কম্পাঙ্ক তুলনা করতে। তাহলে ভাইয়া তুমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে আমরা স্থির তরঙ্গের যে সমীকরণটা জানি ওটা লেখো। আমরা জানি y ইকুয়াল হচ্ছে 2a cos 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে x sin 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে vt। এটা হচ্ছে আমরা স্থির তরঙ্গের সমীকরণটা জানি। এখন ভাইয়া এই দুইটা যদি আমরা কম্পেয়ারে চলে যাই ভাইয়া, 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে, বলতে আমাদের টার্গেট কি বের করা বলতো ভাই? একটা ভাইয়া বুঝাই, বলতে আমরা তো জানি ভি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে এফ মানে কত ভাইয়া? বলতে এই ম্যাথে কম্পাঙ্ক বের করাই আছে, পাইছো কিনা? এই ম্যাথে কম্পাঙ্ক বের করাই আছে, পাইছো কিনা? এই যে দেখো তো ভাইয়া, এটা কি আছে ভাইয়া? ভি বাই ল্যামডা, তার মানে এটা মানে এফ। তাহলে তোমার কম্পেয়ারে যাইতে হবে কার সাথে কার, বুঝছো ভাইয়া? এই যে এই জায়গার এই যে 2 পাই বাই ভি ল্যামডা ইন্টু ভি, এটার সাথে কম্পেয়ারে যাইতে হবে কার বলতো ভাইয়া? 800 পাই।
তাহলে আমরা এখানে লিখতে পারি 2π/λ ডট ভি সমান হচ্ছে 800 পাই, বা ভি ভাগ ল্যামডা সমান সমান হচ্ছে 400, আর ভি বাই ল্যামডা মানে হচ্ছে এফ সমান সমান 400 হার্টজ। তাহলে ভাই আমরা স্থির তরঙ্গের কম্পাঙ্কটা পাইছি। তাহলে সুতরাং স্থির তরঙ্গের কম্পাঙ্ক, সুতরাং স্থির তরঙ্গের কম্পাঙ্ক, সুতরাং স্থির তরঙ্গের কম্পাঙ্ক সমান সমান হচ্ছে 400 হার্টজ। আমরা স্থির তরঙ্গের কম্পাঙ্কটা পাইছি। এখন ভাই এটাকে কম্পেয়ার করতে বলছে মূল তরঙ্গটার সাথে, এটাকে কম্পেয়ার করতে বলছে মূল তরঙ্গটার সাথে। আসো আমরা কম্পেয়ারে যাই। তো লেখা হচ্ছে ক হতে, এটাকে আমরা কম্পেয়ার করব মূল তরঙ্গের সাথে। লেখো ক হতে, ক হতে মূল তরঙ্গ, মূল তরঙ্গ y সমান সমান 0.5 sin 4π ভাই, তারপরে কত ছিল 4π, যে প্রথম তরঙ্গটা মেইন তরঙ্গটা 4π 200t মাইনাস এক্স, 200t মাইনাস এক্স। তো ভাইয়া আমরা মনে করি এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। আর আমরা যেটা জানি, আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2π/λ vt মাইনাস এক্স, এটা 3 নাম্বার দিলাম। তাহলে ভাইয়া 2 আর 3 কম্পেয়ার করে দাও, 2 ও 3 তুলনা করে, তুলনা করে 2π/λ সমান সমান হচ্ছে 4π, তাহলে এখান থেকে ল্যামডার মান আসবে 0.5 মিটার, আর বেগের মান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখন v ইকুয়াল হচ্ছে f ল্যামডা, f ইকুয়াল v বাই ল্যামডা। তাহলে f ইকুয়াল v হচ্ছে 200, ল্যামডা হচ্ছে 0.5, সুতরাং f ইকুয়াল 400 হার্টজ। তাহলে কি বুঝলা ভাইয়া? কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় নাই। দেখো অ্যান্সার কি দিছে, সমান আছে। আচ্ছা তাহলে তাহলে এখন মূল তরঙ্গের কম্পাঙ্ক, তাহলে এখন সুতরাং তার মানে ভাই এই ম্যাথটা দিয়ে সুন্দর একটা এমসিকিউ শেখা হয়ে গেল। মানে স্থির তরঙ্গে যখন আপতিত হবে মূল তরঙ্গের কম্পাঙ্ক আর স্থির তরঙ্গের কম্পাঙ্ক কি থাকবে, সমান থাকবে। তাহলে মূল তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক সমান সমান 400 হার্টজ। এবার আসো ভাইয়া, তাহলে এখানে ওই যে বহুপদী এমসিকিউ গুলাতে কিন্তু এটা থাকতে পারে। আমরা সংজ্ঞায় কিন্তু পড়ছি যে দুইটা তরঙ্গ একটা আরেকটার উপর আপতিত হবে তাদের বিস্তার সমান হয়, বেগ সমান হয়, তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়। আজকে পাইলাম কম্পাঙ্ক কি হয় ভাইয়া, সমান হয়। সবগুলা সমান থাকবে মূল তরঙ্গ এবং স্থির তরঙ্গে। তাহলে আমাদেরকে বলছে, তাহলে আমরা লেখা হচ্ছে অতএব, অতএব মূল তরঙ্গ, মূল তরঙ্গ ও স্থির তরঙ্গের, স্থির তরঙ্গের কম্পাঙ্ক সমান থাকবে, কম্পাঙ্ক সমান থাকবে। মূল তরঙ্গ আর স্থির তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে সমান থাকবে। আসলে এখন 10 নাম্বার, হচ্ছে আমাদের রাজশাহী 17, রাজশাহী বোর্ড 17। কোশ্চেনটাকে একটু খেয়াল করো। একটা তরঙ্গের সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলছে এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। ক নাম্বারে বলছে তরঙ্গটি 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এদিকে দেখো তো ভাই, বলতো তরঙ্গ 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব s = vt, t এর মান বলে দিছে 6। তাহলে তোমার একটা জিনিসই লাগবে, তরঙ্গটার কি কত ভাইয়া, বেগ কত। বেগ বের করলে তুমি এখানে বসাই দিলে পাবা 6 সেকেন্ডে সে কতটুকু গেছে। তাহলে আসো আমরা এখান থেকে যদি আসি, y ইকুয়াল হচ্ছে 0.5
সাইন 2 পাই 50t মাইনাস হচ্ছে 0.75x। হ্যাঁ, কোনটা? ওটা হচ্ছে ল্যামডা দিয়ে তুমি যেটা বলছো ওটা বল হচ্ছে 6টি পূর্ণ স্পন্দনে কত দূরত্ব যাবে, তখন হচ্ছে n ল্যামডা, 6 ইন্টু ল্যামডা, বুঝছো? আর এখানে তো সময় বলছে। তাহলে এটাকে ভাই আমরা ওই যে আবারও একই কথা 0.75 কমন নিয়ে নাও, y ইকুয়াল হচ্ছে 0.5 সাইন 2 পাই ডিভাইডেড বাই 0.75। 50কে 0.75 দ্বারা ভাগ দাও তো, 66.67 66.67 টি মাইনাস হচ্ছে 0.75 এক্স। আচ্ছা 0.75 তো কমন নিয়ে নিছি এক্স। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দাও। এবার আমরা যে ইকুয়েশনটা জানি, আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে 1 ও 2 তুলনা করে তরঙ্গের বেগ v সমান সমান হচ্ছে 66.67 মিটার পার সেকেন্ড। যে এখানে আমরা পাইলাম, ঠিক আছে? এটা কম্পেয়ার করে বেগের মানটা পাইছি। কিন্তু ভাই তারা তো আমাদের কাছে বেগ চায় নাই, তারা আমাদের কাছে চাইছে এই তরঙ্গটা 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে তরঙ্গটা 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখন t ইকুয়াল হচ্ছে 6 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল হচ্ছে vt। তাহলে 66.67 ইন্টু হচ্ছে 6, কত আসে? 400 মিটার। তরঙ্গটা হচ্ছে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। না লাস্ট কোর্সের খ, এটা ভাই কিচ্ছু লিখলাম না, পুরাটা তোমরা করো। আবারও দেখো একই কোশ্চেন। তার মানে ভাইয়া এই অধ্যায় আশা করি তোমাদের ইয়ার ফাইনালে এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। এখানে 2টা পার্ট এই অধ্যায়ের, আমাদের একটা পার্ট শেষ আর কি আজকে। আর পরের পার্টটা হচ্ছে আমরা শব্দ নিয়ে পড়বো, যেখানে বিট পড়ানো হবে আর কি। তো প্রথম পার্ট থেকে কোশ্চেন এগুলাই আসে। গতে ম্যাক্সিমাম টাইমে তোমাকে বলবে হচ্ছে যে এই টাইপের একটা কোশ্চেন অগ্রগামী তরঙ্গ নিয়ে, আর ঘয়ের কোশ্চেনটা সবসময় স্থির তরঙ্গ নিয়ে। এটা তোমরা পারবে, একটু করো। আজকে তো অনেকগুলো কোশ্চেন করলাম এই টাইপের। এই 2কে 0.75 দ্বারা ভাগ করলে কত আসে? 2 ভাগ 1.5। কোন জায়গায়? আমি লিখি নাই তো। 2.67। আচ্ছা, নিজেরা করো ভাই।
আচ্ছা, গুণ হবে না? হ্যাঁ, তাহলে কত হয়? হ্যাঁ, ঠিকই তো করছিলাম। এটা তো কমন নিলে গুণ আসবে। একটা অঙ্ক করতে দিছি, মিলাতে পারো না? হ্যাঁ, আমি ভুল করি নাই, আমি তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম। কোনো সমস্যা নাই, তুমি মন চাইছে এত কষ্ট করে করবা, কোনো সমস্যা। বাকি তো ঠিক আছে, তাই না ভাইয়া? শুধু কি সমীকরণ চাইছে না? ওটার দরকার নেই। পরীক্ষার হলে তো আমাদের সামনে অ্যান্সার শিট থাকবে না, যা চাইবে তা বাইর করে দিয়ে আসবে। আবারও সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হবে। যোগ করলে এক্স এক্স কাটা যাবে, এটা কত আসে গুণ দিলে? 100 নাকি 200? 100। এটা গুণ করলে 1 হয়ে যাবে, সাইন 100 পাই টি, আর এখানে আছে cos 1.5 পাই এক্স, বা y ইকুয়াল হচ্ছে cos 1.5 পাই এক্স সাইন 100 পাই টি, যা স্থির তরঙ্গের সমীকরণ, যা স্থির তরঙ্গের সমীকরণ। এটা কারবে। তো দেখো ভাইয়া, আশা করি কঠিন লাগে না এই টপিকটা, বুঝছো ভাই? প্রমাণগুলা শিখবা, তোমার ওপেন নাকি ক্লোজ এই জিনিসটা ভালো করে বুঝবা, বুঝে অঙ্ক করলে পরীক্ষা এরপরে এখন যে টাইপের ম্যাথ আসবে মোটামুটি সব টাইপের ম্যাথ করছি পারবা আর কি। ঠিক আছে?